সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। সালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের সাথে কারা কারা জয়েন করেছো তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও এবং ক্লাসটা লাইক দিয়ে অথবা একটা লাভ রিয়েক্ট দিয়ে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে? যদি ক্লাসটা ভালো লাগে একটা লাভ রিয়েক্ট দিয়ে ক্লাসটা শেয়ার করে দাও, যদি আমাদের ক্লাস ভালো না লাগে তাহলে একটা লাইক দিয়ে ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে? কারণ তোমাদের ইচ্ছা তোমরা কি করবা। যদি ভালো লাগে একটা লাভ রিয়েক্ট দাও, লাভ রিয়েক্ট দিয়ে ক্লাসটা শেয়ার করে দাও। আর যদি ভালো না লাগে তাহলে একটা লাইক দাও, লাইক দিয়ে ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে? যে কোনো একটা কিছু করো, বাট চুপচাপ বসে থাকা যাবে না। কারা কারা ক্লাসে জয়েন হয়েছো আমি একটু যদি দেখি, তোমরা একটু কমেন্ট করো। হ্যাঁ, অনেকেই ক্লাসে দেখলাম যে জয়েন্ট হয়ে গেছো। তোমরা জয়েন হয়ে গেছো অনেক, তোমরা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম, তাইবা সিদ্দিকা আসছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা। ওকে, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, সবাই একটু দ্রুত ক্লাসে শেয়ার করে দাও। ওকে, কারা কারা আছো ক্লাসে? ওকে, আমি অনেককে দেখতে পাচ্ছি যে চলে আসছো। আজকে আমরা তোমাদের বাংলা ফার্স্ট পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কবিতাটা সেটা হচ্ছে বিদ্রোহী কবিতা। সেই বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করবে এবং বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, তোমাদের যে প্রবন্ধ গ্রন্থটা আছে সেটা নিয়ে প্রবন্ধটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে? ওকে, তো আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের গ্রুপে ক্লাসটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমার এখান থেকে শেয়ার হচ্ছে কি না যদি দেখি আইডির মধ্যে। মাঝে মাঝে তো আবার শেয়ার হয় না, কি যে হয় আইডিতে। ওকে, 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 ঠিক আছে। কারা কারা আছো একটু কমেন্টে জানাও, কমেন্টে দ্রুত জানাও। ওকে, ওকে, তো তোমরা তাইবা সিদ্দিক বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আদিত্য আকাশ চলে আসছে। ওকে, সবাই একটু কষ্ট করে তোমরা ক্লাসে রিয়েক্ট দিয়ে দাও, ক্লাসে রিয়েক্ট দিয়ে দাও এবং তোমাদের যাদের ফ্রেন্ড আছে তাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। তোমাদের প্রত্যেকজন তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, কমপক্ষে 5 জন অন্তত ফ্রেন্ডদের মেনশন করে দাও এই ক্লাসে। দেখি কারা কারা কমেন্ট করো। ওকে, সাকিব হাইলাইট দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। হাইলাইট দিলে আরো ভালো, অনেকের কাছে এটা যাবে, ক্লাসে যাবে। আদিত্য আকাশ বলছে কেমন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, তোমরা কেমন আছো? ওকে, তো সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও। ঠিক আছে? সবাই ক্লাসটা শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। হ্যাঁ, আবিদ হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওকে, তো আমরা একটু ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, সবাই একটু এর মধ্যে শেয়ার করে দাও, ক্লাসে চলে আসো। তো আজকে আমরা পড়বো যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটা। তো এটা তোমরা জানো যে এটা সবচেয়ে ছোট একটা প্রবন্ধ এবং সবচেয়ে ইজি একটা প্রবন্ধ। যদিও এটা একটা ইজি প্রবন্ধ, বাট এটা তোমাদের যখন সৃজনশীল আনসার করতে যাবা অনেকেই একটু অসুবিধার সম্মুখীন হবা, যেহেতু ছোট এবং কোনো থিওরিটিক্যাল কোনো বিষয় নাই, তাহলে তোমরা কি লিখবা আসলে। তো আজকের ক্লাসে আমরা এটা আলোচনা করবো যে তোমরা আসলে মূলত কি লিখবা। আদিত্য মেনশন করে দিচ্ছ, থ্যাংক ইউ ভাইয়া। তাইবা সিদ্দিকা ধন্যবাদ ভাইয়া। ওকে, আবিদ হোসেন ধন্যবাদ। ওকে, তো দেখো এই বাংলা নবলেখক নিবেদন কে লেখছে? এটা লেখছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার জন্ম 1838 সালে। ওনার ওটার উৎস গ্রন্থ বিবিধ প্রবন্ধ, অর্থাৎ বিবিধ প্রবন্ধ নামে ওনার একটা প্রবন্ধ গ্রন্থ আছে। সেই প্রবন্ধ গ্রন্থ বা সেই বই থেকে এই বাংলার নবলেখক দিগের প্রতি নিবেদন এই টপিকটা বা এই যে তোমার চ্যাপ্টারটা নেওয়া হয়েছে। নামকরণ হয়েছে বিষয়বস্তুর অন্তর্নিহিত বক্তব্যের উপর ভিত্তি করে। তারপর সাহিত্যের রূপ ও আঙ্গিক প্রবন্ধ, ভাষা রীতি কি রীতি? এটা সাধু ভাষা রীতি, তাই না? সাধু ভাষায় লেখা পুরাটা। ওকে, প্রবন্ধের বিষয়বস্তু বা খুঁটিনাটি কি, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের বইতে নাই, আমি তোমাদের জন্য এড করে দিছি। তোমরা যখন সৃজনশীলগুলা লিখবা, তোমরা যখন সৃজনশীলের গ অর্থাৎ প্রয়োগ এবং যখন উচ্চতর দক্ষতা ঘ নাম্বার যখন লিখবা, গ এবং ঘ নাম্বার যখন লিখবা, তখন কিন্তু এই খুঁটিনাটি শব্দগুলা বা এই যে বাক্যগুলা এগুলা কিন্তু কাজে লাগবে। এগুলো থেকে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবা, সৃজনশীলগুলো অ্যান্সার করতে পারবা। তোমরা হয়তো অনেকেই বলবা যে সৃজনশীলগুলো কিভাবে অ্যান্সার করবো এখান থেকে। দেখো এখান থেকে কিভাবে সৃজনশীলগুলো আনসার করবা। ঠিক আছে? ওকে, সবাই রেডি? দেখো, প্রবন্ধে প্রাবন্ধিক যশ বা অর্থ লাভের উদ্দেশ্যে সাহিত্য রচনায় নিরুৎসাহিত করেছেন। তার মতে কোনো কিছু পাওয়ার আশায় সাহিত্য রচনা করলে সাহিত্যের গুণগত মান নষ্ট হয়ে যায়। তার মানে এই বাংলার নবলেখকদের প্রতি নিবেদনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলতে যাচ্ছেন যে আমরা যদি কোনো কিছু টাকার বিনিময়ে লিখি, তখন এটা আসলে আমরা খ্যাতিমান তো পাবোই না, আর টাকা পয়সা পাবো না।
হ্যাঁ, টাকা পয়সা তোমার হচ্ছে নিয়ে লেখে, যে টাকা পয়সার উদ্দেশ্যে লেখে, কারা লেখে? যারা ইউরোপের লেখক আছে, ইউরোপিয়ান রাইটার আছে, যারা ইংলিশ বই বিশেষ করে লেখে, তারা হচ্ছে এই টাকা পয়সার জন্য লিখতে পারে। ওকে, কারা কারা চলে আসে দেখি। জবা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। সুমাইয়া আছে, আদিত্য, আকাশ মেনশন করে দিয়ে ও চলে আসছে। লিলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শারমিন সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেহরিমা বিনতে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাইকে ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিতে পারো, তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করে দিতে পারো, অথবা তোমাদের যার যার কলেজের যে গ্রুপগুলো থাকে সেই কলেজের গ্রুপ যদি থাকে সেখানে শেয়ার করতে পারো, অথবা তোমাদের যাদের বন্ধু বান্ধবের মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে কিন্তু ক্লাসটা শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, আমি সবাইকে দেখতে চাই যে কারা কারা শেয়ার করছো। আজকে যারা যারা শেয়ার করবে তাদের কিন্তু আমি আজকে নামগুলো পড়বো, এবং যারা যারা কমেন্ট করবো সবার নামগুলো আজকে পড়বো। আমি একটা নিয়ত নিয়ে আসছি যে তোমরা আজকে যারা যারা কমেন্ট করবো সবার নাম আমি পড়বো, সবার কমেন্ট পড়বো। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই যে এখানে টাকা পয়সার জন্য লেখা যাবে না, টাকা পয়সার জন্য লিখলে আমাদের যশ এবং খ্যাতি কি হয়ে যাবে, দুইটাই নষ্ট হয়ে যাবে। প্রাবন্ধিকের মতে লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে। অভিপ্রায় মানে সৌন্দর্য সৃষ্টির জন্য লিখতে হবে। যে কোনো ধরনের সাহিত্য লেখার উপর পর্যাপ্ত সময় নিয়ে সংশোধন পরিমার্জন করা উচিত। এতে লেখার উৎকর্ষ বাড়ে। বিদ্যা প্রকাশের চেষ্টা, অলংকার ও ব্যঙ্গের অপপ্রয়োগ, অনুকার বৃত্তি ইত্যাদি কারণে রচনার পরিপাট্য নষ্ট হয়। অর্থাৎ এখানে কি করা যাবে না, বিদ্যা প্রকাশের চেষ্টা করা যাবে না, সাহিত্যে কি করা যাবে না, তুমি যে অনেক কিছু জানো, অনেক কিছু বুঝো, এটা আসলে সাহিত্যে বোঝানো যাবে না। অলংকার ও ব্যঙ্গের অপপ্রয়োগ করা যাবে না, অলংকার এবং ব্যঙ্গের অপপ্রয়োগ করা যাবে না। অর্থাৎ তুমি যদি কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা দাও, সেটা হচ্ছে কি করা যাবে না, অপপ্রয়োগ করা যাবে না। ওকে, শেয়ার ডান শারমিন সুলতানা, থ্যাংক ইউ। সোনারা সাদিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, জুই ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাকিব আবার হাইলাইট করে দিয়েছে, থ্যাংক ইউ। তাইবা, ওকে, আচ্ছা। তারপর দেখো, উৎকৃষ্ট রচনা সৃজন সরলতা ও বস্তুনিষ্ঠতার প্রতি বিশেষ মনোযোগ প্রদান করা উচিত। ওকে, তো এখানে নব্য লেখকদের প্রতি নিবেদন কি বলছে, যে অনুকরণ প্রিয়তা, অনুকরণ করা যাবে না। তারপর হচ্ছে কি আত্মপ্রচার বন্ধ রাখতে হবে, যে নিজে নিজে প্রচার এটা বন্ধ রাখতে হবে। লোকরঞ্জন প্রবৃত্তি এটা থেকে দূরে রাখতে হবে, অর্থাৎ মানুষের মনোরঞ্জন করার জন্য যে লেখা সেই লেখা লেখা যাবে না। তারপর দেখো, আমাদের রচনার উদ্দেশ্য কেমন হওয়া উচিত, আমাদের রচনার উদ্দেশ্য হওয়া উচিত মানব কল্যাণ, অর্থাৎ মানুষের জন্য কল্যাণ হয়, মানুষের জন্য ভালো হয়, সেজন্য সৌন্দর্য সৃষ্টি করার জন্য আমাদের লেখা উচিত, এবং সত্যের সাধনার জন্য আমাদের লেখা উচিত। রচনার উৎকর্ষে করণীয়, অর্থাৎ একটা রচনা যে ভালো হবে, একটা বই যে ভালো হবে এর পিছনে করণীয় কি। ওকে, শেয়ার করছি আদিত্য, থ্যাংক ইউ। সোনার সাদিয়া, শেয়ার ডান, থ্যাংক ইউ। কতটুকু সময় হলো, আমি কি বেশি লেট করে ফেলছি? না, মাত্র শুরু করলাম। আদিত্য আকাশ, ব্যঙ্গ কি? ব্যঙ্গ মানে হচ্ছে তোমার, আমরা হচ্ছে ব্যঙ্গ করি না একজন আরেকজন রে, এরকম আর কি, মানে ব্যঙ্গের অনেক সময় তুলনা করি না, এরকম তুলনা করা বোঝায় আর কি, যে কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করলাম। ওকে, তাহলে রচনার ভালোর জন্য বা একটা বই ভালোর জন্য আমাদের কি করা উচিত, সারল্য বা প্রাঞ্জলতা, অর্থাৎ সরল সংক্ষেপ ভাষায়, সুন্দর ভাষায় লেখা উচিত। এখন কেউ যদি মনে করো যে চর্যাপদের যে ভাষা ছিল, হ্যাঁ, চর্যাপদের ভাষাকে বলা হয় আলো আধারীর ভাষা, এগুলো তোমরা পড়বা, এডমিশন আমরা পড়াবো। তো এই যে আলো আধারীর ভাষা বা হচ্ছে সান্ধ্য ভাষা, সেই সান্ধ্য ভাষা বা আলো আধারীর ভাষায় যদি এখন কেউ সাহিত্য রচনা করে, তাহলে কি তুমি পড়বা? পড়বা না। আমি পড়বো? আমিও পড়বো না। তাহলে একটা রচনা বা একটা বই লেখার জন্য অবশ্যই কি করা উচিত, সারল্য বা সহজ ভাষায় লেখা উচিত, এবং রচনার মূল্যায়ন থাকা উচিত। অর্থাৎ একটা রচনা যে লিখবো, এটা আসলে মূল্যায়ন আছে কিনা, বা এটা আসলে আমি যে লিখবো সমাজে, এটা আসলে প্রায়োরিটি পাবে কিনা সেটা চিন্তা করা উচিত। এবং স্বকীয়তা থাকা উচিত। স্বকীয়তা মানে যে নিজস্বতা থাকা উচিত। অর্থাৎ ধরো আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প পড়লাম, সেই গল্পটা পরে নিজের মতো আরেকটা গল্প লিখে দিলাম, শুধু নামগুলা চেঞ্জ করে, ধরো নায়ক নায়িকার নাম চেঞ্জ করে নিজের মতো নাম বসায় একটা গল্প লিখে দিলাম, তাহলে এটা কি স্বকীয়তা হইলো? এর মধ্যে কিন্তু কোনো নিজস্বতা নাই, এভাবে লেখা যাবে না। ওকে, ওকে, রমজান মাস কি প্ল্যান করা ঠিক না? হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দাও। ওকে, আমরা দ্রুত এমসিকিউর মধ্যে চলে আসলাম। বলো, যশের জন্য লিখলে কি হবে? বলো, যশের বা খ্যাতির জন্য লিখলে আমাদের কি হবে? অনেক যশ হবে, অনেক খ্যাতি হবে, অর্থ হবে, লেখা ভালো হবে না, লেখা ভালো হবে, কোনটা হবে বলো তো? কত নাম্বার হবে? কত নাম্বার হবে অ্যান্সার বলো? একের উত্তর কি হবে বলো? 1 নাম্বার দিয়ে উত্তর করো। হ্যাঁ, 1 নাম্বার দিয়ে উত্তর করো, কত হবে? 1 নাম্বার দিয়ে উত্তর করে ফেলো। 1 নাম্বার দিয়ে উত্তর করে ফেলো। 1 নাম্বার দিয়ে উত্তর করে ফেলো। বলো কি হবে? যশের জন্য লিখলে কি হবে বলো? যশের জন্য লিখলে কি হবে বলো? যশের জন্য লিখলে কি হবে? চল বলো, যশের জন্য লিখলে কি হয়? যশ হবে, অর্থ হবে, লেখা ভালো হবে, নাকি লেখা ভালো হবে না? কোনটা হবে বলো তো? হ্যাঁ, সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও। ওকে, তাই এবার বলছে অ্যান্সার সি। ওকে, তোমরা যখন অ্যান্সার করবা তখন তোমরা 1 2 লিখে অ্যান্সার করবা। হ্যাঁ, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা কত নাম্বার অ্যান্সার করতেছো।
ওকে, তাহলে যশের জন্য লিখলে কি হবে? যশের জন্য লিখলে যশ হবে নাকি অর্থ হবে? লেখা ভালো হবে নাকি লেখা ভালো হবে না? আজকের বোর্ডটা কেমন যেন কালো কালো লাগতেছে, তাই না? তোমাদের কাছে কি সেম মনে হচ্ছে কিনা একটু দেখো তো। আমার কাছে বোর্ডটা আজকে কেমন যেন অনেক অন্ধকার অন্ধকার লাগতেছে, আর আমার তো দেখাই যেতেছে না, আমাকে তো একদম দেখাই যেতেছে না। ওকে, সি সরি ডি 4 নাম্বার। ওকে, জোবা আক্তার অ্যান্সার দিচ্ছে শারমিন একের 4, তাইবা বলছে 4, মেহরিমা বিলছে 4। ওকে, তাহলে কি হবে না ভাইয়া? লেখা ভালো হবে না। যদি আমি যশ বা খ্যাতির জন্য লিখি তাহলে কি লেখা ভালো হবে বলো তো? লেখা কিন্তু ভালো হবে না। ওকে, পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাই। ওকে, লেখা ভালো হবে না। কোন ক্ষেত্রে লেখক যশের অধিকারী হবে? লেখা ভালো হলে, লেখক সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হলে, যশের জন্য লিখলে, অর্থের জন্য লিখলে। বলো তো, আমরা যখন কোনো কিছু লিখব কখন লেখাটা ভালো হবে? যশের অধিকারী, লেখক একটা যশের অধিকারী হবেন বা খ্যাতি পাবেন। কখন খ্যাতি পাবেন? লেখা ভালো হলে, লেখক সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হলে, যশের জন্য লিখলে নাকি অর্থের জন্য লিখলে? বলো কি হবে? হ্যাঁ, যশের জন্য লিখলে লেখা ভালো হবে না, তাই বা। ওকে, আরাফাত বলছে হ্যাঁ ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ। নীরা সরকার বলছে 4। কোনটার 4 ভাইয়া একটু বলো? মায়া আসত্ব 4 নাম্বার। কোনটার 4 নাম্বার? আবার বলছে ক নাম্বার? কোনটার কো? ইমামা বলছে 1-এর 4। হ্যাঁ ভাইয়া, একটু কালো কালো মনে হয় লাগতেছে বোর্ডটা কেমন যেন। দেখেন তো একটু আইএসও বাড়ে এটা কমাইয়া। ঠিক আছে, ওকে। তারপর সিদ্দিকা বলছে 2-এর ক, 2-এর খ, ক নাম্বার। তাহলে লেখা যদি ভালো হয় তাহলে আমরা কি হব? আমরা যশের অধিকারী হব, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি? যে লেখা ভালো হলে আমরা যশের অধিকারী হব, 1 নাম্বার। ভালো লেখার সঙ্গে নিচের কোনটির সম্পর্ক আছে? ভালো লেখার ক্ষেত্রে নিচের কোনটির সম্পর্ক আছে বলো? অর্থের, খ্যাতির, অলংকারের, স্বার্থের। বলো, ভালো লেখার সাথে ভালো লেখার সাথে কোনটার সম্পর্ক আছে? অর্থের সম্পর্ক আছে, খ্যাতির সম্পর্ক আছে, অলংকারের সম্পর্ক আছে, নাকি স্বার্থের সম্পর্ক আছে? কোনটা হবে বলো তো? কোনটা হবে বলো? ওকে, নীরা 2-এর ক, কাজী ফাতেমা 2-এর ক, থ্যাংক ইউ। শারমিন সুলতানা 2-এর ক। সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের কাছে একটাই চাওয়া পাওয়া যে ভাইয়া ক্লাসটা, আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবা, ঠিক আছে? তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবা। আরাফাত বলছে ক, আদিত্য আকাশ বলছে খ। ভালো লেখার সাথে কিসের সম্পর্ক আছে বলো? ভালো লেখার সাথে কি অর্থের সম্পর্ক হয় বলো আরাফাত? ভালো লেখার সাথে কি অর্থের সম্পর্ক আছে? টাকা পয়সার কোনো সম্পর্ক আছে? 3-এর বি, তাই এবার সিদ্দিকা 3-এর বি, আবিদ হোসেন 3-এর বি। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 3-এর বি, খ্যাতির। হ্যাঁ, ভালো লেখার সাথে কিসের সম্পর্ক আছে? খ্যাতির সম্পর্ক। তুমি যদি ভালো লেখো তাহলে তুমি কি হবে? অনেক খ্যাতিমান হবে, অনেক বিখ্যাত হবে, তাই না? ওকে, তারপরে বলো, প্রাবন্ধিক কিসের জন্য লিখতে বারণ করেছেন? কেন তিনি লিখতে বারণ করেছেন? যশের জন্য, মানে অনেক খ্যাতির জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য, নাকি ব্যক্তি স্বার্থের জন্য? কিসের জন্য লিখতে তিনি মানা করেছেন বলো তো? প্রাবন্ধিক কিসের জন্য লিখতে মানা করেছেন বলো? ওকে ওকে, যারা 3-এর উত্তর দিয়েছো থ্যাংক ইউ। কাজী ফাতেমা, উমাইমামা, আবিদ হোসেন, সাকিব হাসান, মেহরিমা বিনতে, থ্যাংক ইউ। নীরা সরকার, ওকে। রিয়েক্টর রোজা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তুমি খালি রিয়েক্ট দাও রোজা, তুমি একটু কাজ করো, তুমি একটু রিয়েক্ট দিয়ে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? একটু রিয়েক্ট দিয়ে ক্লাসটা শেয়ার করে দাও, হ্যাঁ? একটু রিয়েক্ট দিয়ে ক্লাসটা শেয়ার করে দাও, কেমন? 4-এর খ, নীরা সরকার বলছে 4-এর খ। ওকে, 4-এর ক। তাহলে প্রাবন্ধিক কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? প্রাবন্ধিক হচ্ছে টাকা পয়সার জন্য লিখতে বারণ করেছেন। ওকে, কিসের? এটা জানতে পারি, এটা হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন যে প্রবন্ধ আছে সেই প্রবন্ধের এমসিকিউ। ওকে, এখন মনে হয় আবার বেশি সাদা হয়ে গেছে, এখন একটু বেশি সাদা হয়ে গেছে। এই এত সাদা তো দরকার নাই, আমি তো আবার এত সুন্দর মানুষ না। বেশি সাদা হইলেও আবার একটু সমস্যা। ওকে, টাকার জন্য লিখতে নিষেধ করেছেন, তাই না? প্রবন্ধ অনুসারে কোথায় অনেকে টাকার জন্য লেখে এবং টাকাও পায়? আমি কিন্তু তোমাদের থেকে বলে ফেলছি, আমি যখন একটু আগে বলতেছিলাম তখন কিন্তু বলে ফেলছি যে টাকার জন্য লিখতে কোথায় বারণ, কোথায় টাকা পাওয়া যায়, লেখালেখি করলে কোথায় টাকা পাওয়া যায় বলো তো? 4 নাম্বার কোনটা হবে? ওইটা হবে সরি 5 নাম্বার। হ্যাঁ, আমাদের এখানে একটু লেটে আসি। বলো, প্রাবন্ধিক কিসের জন্য লিখতে বারণ করেছেন বলো? কিসের জন্য লিখতে বারণ করেছেন? কিসের জন্য লিখতে বারণ করেছেন? কিসের জন্য লিখতে বারণ করেছেন বলো? 5 নাম্বার বলো, 5 নাম্বার উত্তর দাও দ্রুত, দেখি কে আগে আনসার দিতে পারো। 5 নাম্বার, 5 নাম্বার কে আগে আনসার দিতে পারো এবং কারা কারা শেয়ার করছে এবং কোথায় শেয়ার করছে বলো তো? আমি তো তোমাদের কোনো কোনো শেয়ার দেখি না, তোমাদের আইডিতেও শেয়ার দেখি না।
একটু শেয়ার করে দাও না কষ্ট করে, তোমাদের কাছে তো কিছু চাচ্ছি না, গেলে একটু শেয়ার করে দাও ক্লাসগুলো, হ্যাঁ। ওকে, তাহলে বলো পাঁচের পাঁচের অনেকেও সবাই আনসার দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ, সবার উত্তর হয়েছে ইউরোপ ইউরোপ ইউরোপ। ইউরোপে টাকার জন্য লিখলে টাকা পয়সা পাওয়া যায়। ওকে, আমাদের এখানেও সেদিন হয় নাই, আমাদের এখনো সেদিন হয় নাই, আমাদের এখনো সেদিন হয় না। কোন দিন হয় নাই আমাদের? টাকার বিনিময়ে সুসাহিত্য রচনার দিন, সম্মানী ছাড়াই সুসাহিত্য রচনার দিন, সুশিক্ষার প্রভাবে সুসাহিত্য রচনার দিন, নাকি শিক্ষা ছাড়াই সুসাহিত্য রচনার দিন? কোনটা হবে বলো তো? আমাদের এখনো কোনটা সময় হয় নাই? আমাদের এখনো কিসের সময় হয় নাই? কোন ক্লাস এটা জানতে পারি? এটা বাংলা ক্লাস, বললাম তো এটা বাংলা ক্লাস। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই টপিকের উপর আমাদের এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে। কিছুক্ষণ পর আমাদের জ্ঞানমূলক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখে নিব। এই যে এমসিকিউগুলো প্র্যাকটিস করতেছি আমরা, এই এমসিকিউ থেকে এবং বিদ্রোহী কবিতা আমাদের কিছুক্ষণ পর আছে, এই এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন থেকে তোমরা কিন্তু এইচএসসিতে কমন পেয়ে যাবা। এটা একদম 100% শিওর। যদি কমন না পাও তাহলে তুমি আমার আইসা ধৈর্য, ঠিক আছে? পরীক্ষার পরে যে ভাই আপনি ক্লাস করছেন, বলছেন কমন পাবো, কিন্তু পাইছি না, আমি তোমাদের এখানে বলতেছি যে তোমরা এগুলা থেকেই কমন পাবা এইচএসসিতে। একদম 100% শিওর থাকো, একদম নিশ্চিন্তে থাকো, একদম নিশ্চিত থাকো। শাহানুর ইসলাম কাকন বলছে ক নাম্বার, ওকে থ্যাংক ইউ। নিরাজ সরকার বলছে ক নাম্বার, ওকে। টাকার জন্য আমাদের এখনো এই দিন আসে নাই যে আমরা লিখে অনেক বেশি টাকা উপার্জন করবো, কোটিপতি হয়ে যাব, কারণ তোমরা তো বই টুই পড়ো না, বই পড়লে একটা কথা ছিল। ওকে, অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে আমাদের কোন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে? অর্থাৎ আমরা যদি টাকা পয়সার জন্য লিখি তাহলে আমাদের কিরকম লেখাটা হবে? চুরি করার প্রবৃত্তি হবে, মানে অন্য থেকে চুরি করে লিখবো? স্বার্থ সাধনের প্রবৃত্তি হবে? হিংসাত্মক প্রবৃত্তি হবে? নাকি লোকরঞ্জন প্রবৃত্তি হবে? কোনটা হবে বলতো? আমরা যদি অর্থ পাওয়ার উদ্দেশ্যে লিখি, টাকা পয়সা পাওয়ার উদ্দেশ্যে লিখি, তাহলে কি হবে বলো? একজন বলছে যে কি ক্লাস হচ্ছে, একজন কমেন্ট করছে যে ইংলিশ ক্লাস হচ্ছে। ওকে ঠিক আছে, শেয়ার করে দিয়েছি। মেরি মেবিনকান থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আদিত্য আকাশ থ্যাংক ইউ, সাকিব, আসমা, সুজন, কাজী ফাতেমা, ওকে, মুন্না, ঠিক আছে, আরাফাত থেকে, ঠিক আছে। বলো তো কি হবে সাতের? নিরাজ সরকার বলছে 7-4। লুকরঞ্জন, তাইবাসির দিকে 7-4, থ্যাংক ইউ। তাহলে এই যে লুকরঞ্জন যে প্রবৃত্তি আছে, সেই লুকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে উঠবে। অর্থাৎ আমরা কি করব? আমরা লুক দেখানোর জন্য তখন কি করব? লেখাগুলা লিখবো, ঠিক আছে? বা হচ্ছে পাম পট্টি মারার জন্য, তেল মারার জন্য লেখাগুলা লিখবো, এগুলা লেখা যাবে না। ওকে, কিভাবে দেশের বা মনুষ্য জাতির মঙ্গল করা সম্ভব? কিভাবে মঙ্গল করা সম্ভব? অর্থ উপার্জন করে, সাহিত্য রচনা করে, সাময়িক সাহিত্যের মাধ্যমে, নাকি সাহিত্য ছাপিয়ে? কিভাবে মানুষ জাতির মঙ্গল করা সম্ভব, অর্থাৎ মানুষের মঙ্গল সাধন কিভাবে সম্ভব? অনেকে বলবে যে ভাই টাকা উপার্জন করে, কারণ টাকা উপার্জন করলেই সবকিছু সম্ভব, তাই না? যে আমার কাছে টাকা আছে মানে সবকিছু আছে, টাকা নাই মানে কোনো নাই, নো মানি নো হানি, তাই না? এরকম একটা কথা আছে যে ভাই টাকা থাকলেই তো সব হয়, টাকা থাকলেই তো সব হয়। বাট আনসারটা কি টাকা হবে না? এখানে কিন্তু বঙ্কিমচন্দ্র টাকার জন্য লিখতে বলে নাই, বা হচ্ছে মানুষ জাতির মঙ্গলের জন্য লেখা সম্ভব না। মানুষ জাতির মঙ্গলের জন্য কি করা উচিত? তাহলে মানুষ জাতির মঙ্গলের জন্য আমাদের সাহিত্য রচনা করা উচিত, ঠিক আছে? অনেক সাহিত্য রচনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। এরা তো আর বুঝতো না যে আমাদের সময় তো, মানে আমাদের সময় ফেসবুক টেসবুক থাকবে, আমরা সারাক্ষণ ফেসবুক চালাবো, রিলস দেখবো। এরা তো মনে করে যে 1838 সালের লেখক না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1838 সালে, তো হচ্ছে তিনি হচ্ছে 90th সেঞ্চুরির, তাই না? 90th সেঞ্চুরির বলতে পারি যে উনি হচ্ছে কবি। তো ওনার সময় তার মনে করো ফেসবুক টেসবুক এগুলা কিছু ছিল না। ওরা মনে করো যারা পড়ালেখা করতো সারাক্ষণই পড়ালেখা করতো, যারা পড়ালেখা করতো না তারা কখনোই পড়ালেখা করতো না, ফেল করতো। তো ওরা তো আর জানতো না যে আমাদের সময় হাতে একটা জিনিস থাকবে, ডিভাইস থাকবে, খালি সারাদিন স্ক্রল করবো আর হচ্ছে এরকম 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 করবো, তাই না? তো অবশ্যই কি করা উচিত? সাহিত্য রচনা করা উচিত। এলমা আহমেদ লগ্ন, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তারপর বলো বঙ্কিমচন্দ্রের মতে কোন প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না? যা অত্যন্ত দুর্বোধ্য, যাতে বানান ভুলের আধিক্য আছে, যা মানুষের অনিষ্ট সাধন করে, যাতে লোকরঞ্জন করা যায়। অর্থাৎ হিতকর মানে উপকার হতে পারে না, উপকার করবে না। কোন কোন বই উপকার করবে না? যা মানুষের অনিষ্ট সাধন করে, যা মানুষের কল্যাণ সাধন করে না, কেবল অনিষ্ট সাধন করে, সেগুলা কখনো মানুষের উপকারে আসবে না, তাই না? সেগুলা কখনো মানুষের উপকারে আসবে না। নজিবুল ইসলাম 8-এর খ, ওকে থ্যাংক ইউ। আটের অ্যান্সার দিচ্ছ মারুফ। দেরি হয়ে গেল, সমস্যা না, এখন থেকে ক্লাস করো, পরবর্তী ক্লাস শেষ হলে আবার তুমি এটা রিপিট করে নিও, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে মানুষের অনিষ্ট সাধন করে। ওকে, সুতরাং তাহা একেবারে পরিহার্য। কোনটা পরিহার্য? কোনটা পরিহার্য? লোকরঞ্জনের প্রবৃত্তি, লেখাকে সরল করে তোলার চেষ্টা, সব প্রমাণ লেখার সংযুক্তকরণ, মানব কল্যাণ ব্যতীত ভিন্ন উদ্দেশ্যে সাহিত্য রচনা। বললো তো কোনটা হবে? 10 নাম্বার কোনটা হবে বলো? 10 নাম্বার কোনটা হবে অ্যান্সার?
সুতরাং তাহা একেবারে পরিহার্য। কোনটি পরিহার্য? লোকরঞ্জন প্রভৃতি লেখাকে সরল করে তোলার চেষ্টা, সব প্রমাণ লেখায় সংযুক্তকরণ, নাকি মানব কল্যাণ ব্যতীত ভিন্ন উদ্দেশ্যে সাহিত্য রচনা? কোনটা হবে অ্যান্সার বলো তো? ওকে, 9-এর উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। নিরাসর্গ উত্তর দিয়েছো 9-এর গ, নজিবুল 9-এর গ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এমদাদ স্যার আছে কিশোরগঞ্জ থেকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আদিত্য আকাশ 9-এর গ, মারুফ 9-এর গ। ওকে, তোমরা 9-এর অ্যান্সার দিচ্ছ, 10-এর অ্যান্সার দাও। 10-এ বলো 10। ওকে, তাইবা সিদ্দিকা বলছে 10-এর 4, মানব কল্যাণ ব্যতীত অন্য সাহিত্য যদি আমরা রচনা করি তাহলে সেগুলা কিন্তু পরিহার্য হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র কি বলেছেন? মহাপাপ, ব্যক্তি স্বাধীনতা, অপ্রয়োজনীয়, নাকি রুচিকর? এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তোমরা দেখি অ্যান্সার করতে পারো কিনা। ঠিক আছে, এটা আমি স্টার দিয়ে রাখলাম, দেখি তোমরা অ্যান্সার করতে পারতেছো কিনা। খুবই ইম্পর্টেন্ট এটা, যে সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র কি বলেছেন? মহাপাপ, ব্যক্তি স্বাধীনতা, অপ্রয়োজনীয়, নাকি অরুচিকর? কোনটা হবে বলো তো? 11 কি হবে বলো? কনফিউজড 10-এর ঘ। ওকে, মানিক স্যার অ্যান্সার দিচ্ছে। সবাই প্রশ্ন দেখার আগে কিভাবে অ্যান্সার দিচ্ছে? সবার নেট ভালো যে, এজন্য অ্যান্সার দিয়ে দিচ্ছে সবাই একটু ফাস্ট। এটা কি কবিতার এমসিকিউ? না ভাই, এটা কবিতার এমসিকিউ হবে কেন? এটা হচ্ছে প্রবন্ধের এমসিকিউ, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। কবিতার এমসিকিউ একটু পরে যাচ্ছি আমরা। ওকে, 10-এর একটু সমস্যা ভাইয়া। কি সমস্যা ভাইয়া? 11-র ক, মারু বলছে 11 ক, আসমা 11 ক, তাই ভাই 11-র 4, আদিত্য আকাশ বলছে 11-র ক। তাহলে ধর্ম ও সত্য ব্যতীত লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র কি বলেছেন? বঙ্কিমচন্দ্র কি বলেছেন? মহাপাপ বলেছেন। মহাপাপ, লেখা যাবে না। লেখাকে কিছুকাল ফেলে রাখলে কি লাভ হয়? বাজারে লেখকের চাহিদা বাড়ে। আচ্ছা, লেখাকে কিছুকালের সময়টা কত? কিছুকালের সময়টা হচ্ছে 1-2 বছর, তাই না? কিছুকালের সময়টা কত? কিছুকালের সময়টা হচ্ছে 1 থেকে 2 বছর। লেখাকে 1 থেকে 2 বছর ফেলে রাখলে কি লাভ হয়? বাজারে লেখকের চাহিদা বাড়ে, অধিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়, ভুল ত্রুটিগুলো নজরে আসে, প্রকাশের সম্ভাবনা কমে যায়। অর্থাৎ তুমি যদি একটা বই ছাপিয়ে বাজারে কিছুদিন রেখে দাও, তাহলে সেখানে কিছু তুমি কি করবা? ভুল ত্রুটি তোমার নজরে আসবে। সেটা কতদিন? 1-2 বছর যদি বাজারে রাখো, অর্থাৎ আমি যদি একটা বই ছাপাই, তোমরা যদি ভবিষ্যতে কিনো, তাহলে কি হবে? সেখানে তোমরা যদি বইটা তুমি পাওয়ার পরে তুমি বলবা যে ভাই আপনি তো এই বানানটা ভুল করছেন, ভাই আপনার তো এখানে দাড়ি কমা আসলে ঠিক হয় না, তাই না? এগুলো তুমি খুঁজে বের করতে পারবা, আমি তখন এগুলো ঠিক করে ফেলতে পারবো। তাহলে আমাদের কি হবে? ভুল ত্রুটিগুলো নজরে আসে, তাই না? ওকে, রিয়েক্টর রোজা 11-র খ। ওকে, আমরা কোথায় আছি? 12 নম্বর আছি, 12-র 3। তাইবা বলছে 12-র 3, আরাফাত বলছে 12-র 4, প্রকাশের সম্ভাবনা কমে যায়। আদিত্য আকাশ বলছে 12-র গ, নিরাশের 12-র গ। তাহলে অ্যান্সার কি? ভুল ত্রুটিগুলো নজরে আসে, ভুল ত্রুটিগুলো নজরে আসে। ঠিক আছে, 1-2 বছর বাজারে ফেলে রাখলে ভুল ত্রুটিগুলো নজরে আসে। রচনার উৎকর্ষ সাধনের জন্য করণীয় কি? অর্থাৎ রচনাটা যে ভালো হবে, এই ভালো হওয়ার পিছনে আমাদের কাজ কি? লেখার পর ত্রুটি সংশোধনের সময় নেওয়া, লেখায় বিদ্যা প্রকাশের চেষ্টা করা। এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু করা যাবে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বলছে, ওই যে আমরা যে খুঁটিনাটি পড়ছিলাম তখন কিন্তু এই লেখাটা লেখা ছিল যে লেখায় কি করা যাবে না? বিদ্যা প্রকাশ করার চেষ্টা করা যাবে না। লেখায় অলংকার প্রয়োগে সচেষ্ট হওয়া, এটাও করা যাবে না। এটাও কিন্তু নাম মানা করছে যে এগুলা করা যাবে না, লেখার মধ্যে এগুলা করা যাবে না। উন্নত সাহিত্যের অনুকরণ করা। তাহলে অ্যান্সার 1 অথবা 4, এই দুইটা থেকে যে কোনো একটা হবে। এই দুইটা থেকে যে কোনো একটা হবে। কোনটা হবে বলো? রচনার উৎকর্ষ সাধনের জন্য করণীয় কি বলো তো? 13 নাম্বার। ওকে, 13-র কি হবে বলো? 13 নাম্বার কত হবে? 13-র কত? 13-র হচ্ছে আরাফাত বলছে 13-র ক, তাইবা 13-র ক, আবিদ হোসেন 13-র ক, নিরাজ সরকার 13-র ক, মানিক স্যার বলছে স্যার আমারটা হয়েছে। জি স্যার হয়েছে স্যার। আবিদ হোসেন বলছে 13-র ক, এমামা বলছে 13-র ক। তাহলে লেখার পর ত্রুটি সংশোধনের সময় নেওয়া, হ্যাঁ, এটা হচ্ছে উৎকর্ষ সাধনের উপায়। ওকে, কাব্য, নাটক ও উপন্যাস কত বছর ফেলে রেখে সংশোধন করা উচিত? 1-2 বছর, 2-3 বছর, 2-1 বছর, 2-4 বছর? আমি তো ওইখানে 1-2 বছর বলছি, সেখানে হচ্ছে একটু ঘুরায় একটু সাহিত্যিক ভাষায় বলছে আর কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বলো তো কোনটা হবে? 1 হবে নাকি 3 হবে? বলো কোনটা হবে? 1 নাম্বার হবে নাকি 3 নাম্বার হবে? অ্যান্সার তো তোমাদের একটু আগে বলে দিলাম। বলো 1 নাম্বারটা হবে নাকি 3 নাম্বার হবে? 1-2 বছর হবে নাকি 2-1 বছর হবে? বলো তো। ইলমা 13-র ক। ওকে, থ্যাংক ইউ। আমি 13-র ক। ওকে, মেহরিমা বলছে 13। আচ্ছা, 14 বলো কি হবে? 14 কত হবে? থ্যাংক ইউ যারা অ্যান্সার দিচ্ছ, তোমরা অত কষ্ট করে। হ্যাঁ, 14 জানি না স্যার। ওকে মানিক স্যার, সমস্যা নাই, আমরা জানিয়ে দেবো একটু পরেই। তাই বা সিদ্দিকা বলছে 14-র ক, আদিত্য আকাশ বলছে 14-র ক, আসমা খান বলছে 14-র গ।
ওকে ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক এবং গ এর মধ্যে একটা দুর্দান্ত মারামারি কিন্তু হচ্ছে, তাই না? টান টান উত্তেজনা, কে হবে বিজয়ী? ওকে, আমি কিন্তু একটু আগে বলতেছিলাম যে আমি কিন্তু লিখছিলাম আসলে 1-2 বছর, মানে আমি মানে ছোট থেকে নিচে লিখছি আর কি। বাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এটা একটু গুছায়া মানে ওনার নিজের মতো লিখছে আর কি। বাট এটার অ্যান্সারটা হচ্ছে কি 2-1 বছর আসলে। ঠিক আছে, এটার অ্যান্সারটা হচ্ছে 2-1 বছর, 2-1 বছর। ওকে, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, অর্থাৎ আপনি যে অনেক বেশি জানেন, আপনি যে অনেক কিছু বুঝেন, এটা প্রকাশ করার চেষ্টা করবেন না। কারণ বিদ্যা পাঠক অপমানিত বোধ করেন, রচনার সরলতা নষ্ট করে, স্বাভাবিকভাবেই প্রকাশ পায়, সব পাঠকের রুচি এক নয়। কেন আমরা বিদ্যা প্রকাশ করব না বলো তো? কেন আমরা বিদ্যা প্রকাশ করবো না? হ্যাঁ, 2-1 বছর হবে আদিত্য আকাশ, 2-1 বছর হবে ভাই। ওকে, নজিবুল বলছে 14 গো, থ্যাংক ইউ। ওকে ওকে, যারা কোন কো অ্যান্সার দিছো এটার অ্যান্সারটা গ হবে। হ্যাঁ, ওকে, 2-1 বছর হবে আসলে জিনিসটা। ওকে, 15 হচ্ছে তাইবাসের দিকে বলছে যে 15-র বি নাম্বার, রচনার সরলতা নষ্ট করে বিদ্যা প্রকাশ করলে। আচ্ছা, বাকিরা বলো কি হবে? ভুল অ্যান্সার হইলেও কোনো সমস্যা নাই, ভুল অ্যান্সার হইলেও কোনো সমস্যা নাই, বাট অ্যান্সার করতে হবে। ওকে, 15 জানি না আরাফাত, সরল স্বীকারোক্তি, তাই না? ওকে, নীরা বলছে 15-র গ। ওকে, 15 এক একজন এক একটা অ্যান্সার দিচ্ছে। তবে বলছে 15 খ, সরলতা নষ্ট করে, স্বাভাবিকভাবেই প্রকাশ পায়, বিদ্যা প্রকাশ করার চেষ্টা করিবেন না, বিদ্যা বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না, বিদ্যা কি হয় স্বাভাবিকভাবেই প্রকাশ পায়, তাই না? কোনটা হবে? ওকে, তোমাদের কারোটাই মনে হয়নি। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না কারণ বিদ্যা পাঠক অপমানিত বোধ করেন। বিদ্যা যখন মানুষ একজন আরেকজনটা দেখে, তখন পাঠক কি করে? অপমানিত বোধ করে, যে হ্যাঁ অনেক জানে মনে হয়, তাহলে আর এর বই কি করবো না, দেখতামই না। হাসকা মারবো নাকি? হাসকা আবার কি ভাই? রচনায় লেখকের বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য কি হয়ে ওঠে? অবমাননাকর, বিরক্তিকর, হানিকর, ভয়ঙ্কর। ওই যে বলতেছিলাম একটু আগে যে এমসিকিউটা বললাম, যে কি করা যাবে না, একটু আগে যে বললো যে বিদ্যা প্রকাশ করার চেষ্টা করা যাবে না কারণ পাঠক অপমানিত বোধ করেন। এখন আবার এটা থেকেই প্রশ্ন আসছে যে রচনায় লেখকের বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য কি হয়ে ওঠে? অবমাননাকর, বিরক্তিকর, হানিকর, নাকি ভয়ঙ্কর? কি হবে বলতো? পাঠকের জন্য কেমন লাগে, মানে পাঠকের কেমন লাগে যখন বিদ্যা প্রকাশের চেষ্টা করে একজন, তখন কেমন লাগে? অবমাননাকর, বিরক্তিকর, হানিকর, নাকি ভয়ঙ্কর? কি হবে বলো? 16 নাম্বার কি হবে? দ্রুত অ্যান্সার বলো। আর দুজন হাসতেছে। ওকে, কনফিউজড, কনফিউজ তো থাকবাই। সাদিয়া আহমেদ বলছে 15 গ। ওকে ওকে, আসমা বলছে যে 14 16 খ। ওকে, আবিদ হাসান বলছে 16 ক। কাউসার বলছে ক। তাইবা সিদ্দিকা বলছে ক, অপমাননাকর। আদিত্য আকাশ বলছে খ, বিরক্তিকর। তাহলে বিদ্যা প্রকাশ করলে কেমন লাগে বলতো? বিদ্যা প্রকাশ করলে, পাঠকে যখন বিদ্যা প্রকাশ করে তখন আমাদের বিরক্তিকর লাগে। ওকে, থ্যাংক ইউ। 2 নাম্বার, এখনকার প্রবন্ধে কোনটি বড় বেশি দেখতে পাওয়া যায়? কোনটি বেশি দেখতে পাওয়া যায় বলো? বিদেশি ভাষায় উদ্ধৃতি, মাতৃভাষায় উদ্ধৃতি, সাধু ভাষায় উদ্ধৃতি, নাকি চলিত ভাষায় উদ্ধৃতি? কোনটা বেশি দেখা যায় এখনকার দিনের লেখাগুলোতে? এখনকার দিনের লেখাগুলোতে কোনটা বেশি দেখতে পাওয়া যায়? আচ্ছা, আমি একটু কথা বলি। হ্যাঁ, আমি একটু তোমাদের একটু 30 সেকেন্ড ইন্টারাপ্ট। আমি আসলে বলছিলাম যে আজকে তোমাদের সবার কমেন্ট পড়বো, বাট একজনের কমেন্ট পড়তে পারতেছি না। কেন পড়তে পারতেছি না? কারণ ওর হচ্ছে আইডিটা চাইনিজ ভাষায় লেখা। তো তো ভাই আপু তুমি যাই হও না কেন, যেই হও না কেন, আমি তোমার কমেন্টটা পড়তে পারতেছি না। মর্জিনা আফরোজ বলছে 16 খ। ওকে, ইলমা আহমেদ 16 খ। আচ্ছা, তোমরা 16 অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ। দূর, একটারও ঠিক হয় না, আর উত্তরই দিব না। এই যে তুমি যে হতাশ হয়ে গেল, হতাশ হয়ে গেলে কিন্তু চলবে না, ঠিক আছে? তোমার ভুল হবে। এই যে আজকে যে ভুল হচ্ছে, ভুল হওয়া মানে কি? ভুল হওয়া মানে হচ্ছে তোমার হয়তো কোনো জায়গায় একটু ঘাটতি আছে, সেই ঘাটতিটা কি পূরণ করতে হবে না? পূরণ করতে হবে। তাহলে আমাদের সে ক্লাসটা দেখো। এগুলো তুমি তো আজকে ক্লাসে ভুল করতেছো, তার মানে তুমি যেই যেই জায়গাগুলো ভুল করতেছো এগুলো কিন্তু তোমার মাইন্ডে সেট হয়ে থাকবে যে না, আমি তো এটা ভাইয়ার ক্লাসে ভুল উত্তর দিয়েছিলাম। যখন এই প্রশ্নটা আবার যখন তুমি কোথাও না কোথাও ফেস করবা, যখন তোমার এইচএসসিতে আসবে বা এডমিশনে যখন আসবে, তখন কিন্তু এটা তোমার অ্যান্সারটা কিন্তু দিয়ে ভালো লাগবে যে না, আমি এটা ক্লাসে দেখেছি, আমি এটা ক্লাসে করেছি, যে এটা আমার ভুল হয়েছিল বা আমি অ্যান্সার করতে পারছি। যাই হোক, সঠিক হোক ভুল হোক, যেটাই হোক, তোমার কিন্তু তখন ভালো লাগা কাজ করবে। তো ভুল হোক সঠিক হোক কোনো সমস্যা নাই, তুমি অ্যান্সার করো। অ্যান্সার করলে কিন্তু তোমার এই প্রশ্নটা মাথায় গেঁথে থাকবে যে না, আমি এটা ভুল করছিলাম বা আমার এটা সঠিক হয়েছিল ক্লাসে, আমি যখন ক্লাস করতেছিলাম বি একাডেমিতে। ঠিক আছে? তো ভুল হোক শুদ্ধ হোক কোনো সমস্যা নাই, তুমি ক্লাস করো, অ্যান্সারগুলো দাও। ওকে, ঠিক আছে। চাইনিজ, হ্যাঁ,
তোমরা সবাই ধরে ফেলছো না? ওকে, তাহলে এখনকার দিনে কোনটার বেশি দেখতে পাওয়া যায়? কোনটা বেশি দেখতে পাওয়া যায়? বিদেশি ভাষায় উদ্ধৃতি। বিদেশি ভাষায় মানুষ উদ্ধৃতি দেয় বেশি, ইংলিশে মানুষ বেশি বেশি লেখে, ইংলিশে উদ্ধৃতি দেয়, মানে লেখে না, মানে উদ্ধৃতিগুলা দেয় আর কি বিদেশি ভাষায়। হ্যাঁ, মানে আমরা ইংলিশে সবকিছু উদ্ধৃতিগুলা দিয়ে থাকি এরকম আর কি। ওকে, রচনায় অলংকার প্রয়োগ বা রসিকতার ব্যাপারে বঙ্কিমচন্দ্রের মত কি? এটি নিতান্তই অপ্রয়োজনীয়, জোরপূর্বক ব্যবহার বর্জনীয়, যত বেশি সম্ভব করা উচিত, লেখকের ইচ্ছার উপর নির্ভর করে। অর্থাৎ রচনায় অলংকার প্রয়োগ এগুলো কিন্তু আমরা খুঁটিনাটিতে পরে আসছি। যারা ক্লাসটা ফার্স্ট থেকে দেখো নাই, আমি অনুরোধ করব তোমরা ক্লাস শেষে, লাইভ ক্লাসের শেষে আবার প্রথম থেকে ক্লাসটা দেখবা। এগুলা কিন্তু আমরা পড়ে আসছি একদম প্রথম স্লাইডেই কিন্তু এগুলা ছিল, দ্বিতীয় স্লাইডে, প্রথম বা দ্বিতীয় স্লাইডে এগুলা ছিল। জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ, তুমি বুঝতে পারছো, থ্যাংক ইউ। কখনো হতাশ হওয়া যাবে না, তুমি তোমার লাইফের যেই স্টেজেই থাকো, যেইখানেই থাকো, হতাশ হওয়া যাবে না। মনে রাখবা, ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। তুমি যদি ধৈর্যের সাথে যদি লেগে থাকো, তাহলে যে কোনো কিছু করা সম্ভব তোমাকে দিয়ে, বিশ্বাস করো, তোমাকে দিয়ে যে কোনো কিছু করা সম্ভব। এমন অনেক স্টুডেন্ট আছে না, যারা মনে করো এইচএসসিতে খুব ভালো বেশি রেজাল্ট করে না, দেখবা যে ক্লাসের একদম লাস্টের দিকে বসে বা খুব বেশি মনোযোগী না ক্লাসে, এরকম অনেক স্টুডেন্ট আছে। কিন্তু তারাও কিন্তু পরবর্তীতে যখন এইচএসসি পরীক্ষা হয়, দেখবা যে তারা অনেকে জিপিএ 5 পেয়ে যাবে, অনেকে জিপিএ 5 পেয়ে যাবে। আমি জানি, আমার সাথে হয়েছে এমন, অনেকে জিপিএ 5 পেয়ে যাবে, যে ক্লাসে কখনো মনোযোগী ছিল না, ক্লাসে কখনো এরকম অ্যাটেন্টিভ ছিল না, বাট তারা জিপিএ 5 পেয়ে যাবে। আবার দেখবা যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে। কিভাবে চান্স পাবে? কারণ তারা যে এই যে ধৈর্যের সাথে যে লেগে থাকবে শেষের দিকে, সেটা তাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। অনেককে তুমি দেখবা, তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা তো এই ধাপে আসো না এখনো, ধীরে ধীরে আসবা। তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবা, এইচএসসি পরীক্ষার পর দেখবা যে অনেকেই হাওয়া হয়ে যাবে। হাওয়া হয়ে যাওয়া মানে কি? মানে অনেকে নিরুদ্দেশ হয়ে যাবে, নিরুদ্দেশে কি করবে? পড়াশোনা করবে, প্রচুর পড়াশোনা করতে হবে। এইচএসসির পর, এইচএসসি তো পড়ালেখা তো করতে হবেই, এইচএসসির পর আরো অনেক বেশি পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আমি প্রতিদিন লাইভে আসি নাকি? আমি হচ্ছে সপ্তাহে 2 দিন লাইভে আসি। তাছাড়া আমাদের পেজ থেকে সপ্তাহে 6 দিনই ক্লাস হয়। ঠিক আছে, আমাদের পেজ থেকে সপ্তাহে 6 দিন ক্লাস হবে, দুপুর 3টা থেকে ক্লাস পেয়ে যাবে। আর আমি লাইভে আসি 2 দিন, শনিবার এবং হচ্ছে আজকে কি বার রে? মঙ্গলবার না? হ্যাঁ, মঙ্গলবার, শনিবার এবং মঙ্গলবার আমাকে পাবে। তাহলে বলেন কি, তাহলে আমি কি A+ পেতে পারি? অবশ্যই পেতে পারো। তোমার যদি সেই সৎ ইচ্ছা থাকে, সৎ সাহস থাকে, তুমি অবশ্যই পেতে পারো। যাদের ইচ্ছা আছে যে আমি A+ পাবো নাকি, এই যে তুমি যে একটা ইচ্ছা প্রকাশ করলা যে ভাই আমি A+ পেতে ইচ্ছুক, এটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে, এটাই তোমাকে 50% রাস্তা আগাই দিবে। তোমাকে কি করতে হবে? তোমার সেই ইচ্ছাটা থাকতে হবে যে ভাই আমি ওই জায়গায় যাইতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, আমি এইচএসসিতে A+ পেতে চাই। এই যে ইচ্ছাটা থাকতে হবে। অনেকের মাঝে কি জানো, ইচ্ছাটা থাকে না, যে এই পরীক্ষা দিব, যাই হবে হবে, সমস্যা নাই, যা হবে দেখা যাবে, দেই একটা পরীক্ষা, কি হবে, এমন ভাবে এক্সাম দেয়। এমন ভাবে এক্সাম দিলে কি হবে বলো? তোমার যদি ইচ্ছা না থাকে, তোমার যদি মনের মধ্যে সেই জোর না থাকে, শক্তি না থাকে, তাহলে তোমার এই এক্সাম দিয়ে, এই পড়ালেখা করে কোনো লাভ নাই। তোমার মনের মধ্যে একটা ইচ্ছা থাকতে হবে, ইচ্ছাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূর নিয়ে যায়। ঠিক আছে, তো সবাই ভালো করবে ইনশাল্লাহ। আল্লাহ বলে, ওকে, ঠিক আছে, হ্যাঁ, রুটিন আছে, দেখে নিও। হ্যাঁ স্যার, স্যার টি শার্ট কোন দিন পাবো? আচ্ছা, টি শার্ট নিয়ে হচ্ছে আমাদের কথা হয়েছে। মূল কথা হচ্ছে আমাদের যে টি শার্ট ডিজাইন, তোমাদের তো ফার্স্ট টি শার্ট দিব, আমরা চাচ্ছি যে একদম ভালো কোয়ালিটি দেওয়ার জন্য, কোয়ালিটিটা যেন একদম টপ নচ হয়। ফার্স্ট কথা হচ্ছে এটা। তো আমরা হচ্ছে কোয়ালিটিটা অলরেডি আমরা মানে ডিজাইন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমাদের ডিজাইন ফ্যাক্ট ছিল, ডিজাইন ফ্যাক্ট। হ্যাঁ, ডিজাইন হচ্ছে তোমাদের যেহেতু ফার্স্ট দিব, বা আমাদের পেজ থেকে হচ্ছে একদম ফার্স্ট টি শার্ট যাবে। সো সো সেই টি শার্টগুলো ডিজাইন করতে একটু আমাদের একটু লেট হয়েছিল, বাট তোমরা ইনশাল্লাহ টি শার্ট পেয়ে যাবা। যেহেতু বলছি যে টি শার্ট পাবা, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। ইনশাল্লাহ এটা দেখা যাবে ঈদের আগে পাবা, অন্তত ঈদের আগে পাবা। ঠিক আছে, ওকে। এবং যারা টি শার্টের জন্য কোয়ালিফাই হয়েছিল, তাদের তো আমাদের নাম লিস্ট করা আছে, তোমরা টি শার্ট পেয়ে যাবে, সমস্যা নেই। আর এবং হচ্ছে তোমরা যারা টি শার্ট পাও নাই, তারাও কিন্তু টি শার্ট পাবা। প্রতি সপ্তাহে আমাদের যে শুক্রবারে এক্সামটা হয়, সেই এক্সামে যদি তোমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম ক্যাটাগরিতে থাকতে পারো, তোমরা কিন্তু টি শার্টটা পেয়ে যাবা। তবে যারা একবার পাইছো তারা কিন্তু আর পাবা না। ঠিক আছে, তোমরা অন্য কিছু পাবা। ওকে, তাহলে কি হবে বলো তো? এটি হচ্ছে অলংকার প্রয়োগ বা রসিকতার ব্যাপারে বঙ্কিমচন্দ্রের মত কি? এটা হচ্ছে জোরপূর্বক ব্যবহার করা যাবে না।
যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে। বিধিটি কোন কখন থেকে প্রচলিত? আধুনিক কালে, প্রাচীন কালে, অতি আধুনিক কালে নাকি কলিকালে? সেটা হচ্ছে প্রাচীন কালে। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কোনটি? রীতি, জটিলতা, সরলতা নাকি মাধুর্য? কোনটা হবে? সরলতা হচ্ছে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার। অর্থাৎ তুমি যদি সরল থাকো, একদম ইজি ভাবে লেখাটা লেখো, এটাই হচ্ছে সবচেয়ে বড় অলঙ্কার। এখানে আর কোনো অন্য কোনো জিনিসের এখানে গেজাগেজি করার দরকার নাই। ঠিক আছে ভাইয়া, মেয়েদের কি দেবেন না শুধু ছেলেরাই পাবে? অবশ্যই পাবে। পোলাপাইন টি শার্ট কয়েকদিনে আমাদের পেয়ে যাবে, মানিক হাসান স্যার বললো। ঠিক আছে, টি শার্ট তো পেয়ে যাবাই, এটা তো বললাম যে তোমরা আগামী সপ্তাহ বা ঈদের আগে অন্তত পেয়ে যাবে, এটা অন্তত শিওর থাকো। ভাই আমি রেগুলার ক্লাস করি, আমাকে দেন। ওকে আবিদ হাসান, তুমি হচ্ছে ক্লাসগুলো যেহেতু করো, তোমার হচ্ছে একটা অপরচুনিটি আছে, তুমি পরীক্ষাগুলো দিবা। প্রতি শুক্রবার কিন্তু আমাদের সাপ্তাহিক এক্সাম হয়, অর্থাৎ প্রতি সপ্তাহে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসের উপর টপিকের উপর বেস করে আমাদের কিন্তু শুক্রবার এক্সাম হয় রাত 10টায়। সেই 10টা থেকে 12টা পর্যন্ত সময় থাকবে, তুমি যে কোনো সময় দিতে পারো এই 2 ঘন্টার মধ্যে। সেই এক্সামে তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারো, তুমি অবশ্যই টি শার্ট পাবা, যারা যারা ফার্স্ট হবে। হ্যাঁ, বান্দরবন থেকে রাহুল চাক দেখতেছে, থ্যাংক ইউ ভাইয়া। এটা বললাম আমি পেয়ে যাবা, পেয়ে যাবা, তাইবাসের দিকে পেয়ে যাবা, সমস্যা নাই। যারা পেজে মেসেজ দিয়েছো টি শার্টের জন্য পেয়ে যাবা। ভাই কোথায় পরীক্ষা নাই? এই যে বি একাডেমি পেজে, যেই পেজে ক্লাস করতেছো সেই পেজেই পরীক্ষা থাকবে। হ্যাঁ ভাইয়া, এক্সাম ফ্রাইডে আছে, হ্যাঁ ফ্রাইডে আছে এক্সাম। পরীক্ষা হবে জানতে পারি এই সপ্তাহে বাংলা, ইংলিশ এবং আইসিটি যেই যে টপিকের উপর ক্লাসগুলো হয়েছে সেই টপিকের উপর এক্সাম হবে। হ্যাঁ পেজ অ্যাড্রেস দিয়েছে, পেজ অ্যাড্রেস না দিলে দিয়ে দিও, আমরা দিয়ে দিব, টিশার্ট দিয়ে দিব। হ্যাঁ সরলতা থাকা দরকার। ওকে, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধের লেখক কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? অর্থ, ধর্ম, যশ, সৌন্দর্য, কিসের জন্য লিখতে নিষেধ করেছেন বলো? কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? স্যার লাস্ট এক্সামে আমি ফার্স্ট হয়েছিলাম, আমি আমাকে টি শার্ট দিবেন না স্যার? আসমা খান, অবশ্যই দিব। আরে কি বলো, তোমাকেই তো খুঁজছে বি একাডেমি, কেন দিব না? কেন দিব না বলো? যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সবাই পাবা, টি শার্ট পাবা, সমস্যা নেই। আরে ভাই টি শার্ট তো বানাই দিছি তোমাদের জন্য, টি শার্ট বানাই দিছি তোমাদের জন্য, তো তোমাদের দিব না তো কাদের দিব? আমি পরবো? আমি তো পরবো না তোমাদের টি শার্ট। হয়তো পড়তে পারি, একটা নিয়ে পড়তে পারি এমনিতেই ট্রাই করার জন্য, বাট মেইন তো আর আমার জন্য বানাচ্ছে না, বানাচ্ছি তো তোমাদের জন্যই। তো অবশ্যই তোমাকে দিব, আমি তো আর নিজে সবগুলো রেখে দিব না, তাই না? টি শার্ট যা বানাচ্ছি এগুলো তো আর আমি লিখে দেবো না। ভাই কোথা থেকে এক্সাম দিব? বি একাডেমি পেজে তুমি এক্সামটা পেয়ে যাবে। ঠিক আছে, এই পেজটা যদি ফলো দেওয়া না থাকে ফলো দিয়ে দাও। মেহেদি কাউসার ফলো দিয়ে দাও। লাভ ইউ ভাই, আবার টি শার্ট আমার হবে, এবার টি শার্ট আমার হবে ইনশাল্লাহ। আবিদ হোসেন, মনে সাহস রাখো, তোমারই হবে ইনশাল্লাহ। ফার্স্ট সেকেন্ড থার্ড হলে টি শার্ট পেয়ে যাবে। ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছ, আমি একটু অ্যান্সারে যাই। লগ্ন বলছে 21-4, চৈতি বলছে 21-ক, আসমা বলছে 21-গ, আদিত্য 21-গ, 21-গ, 21-গ। তাহলে কিসের জন্য লিখতে নিষেধ করছেন বলো তো? মাহির বলছে গ, জসিম উদ্দিন ক, গ ক গ ক। আচ্ছা, আরাফাত বলছে ক। আসমা কনগ্রেচুলেশন। ওকে, তাহলে কিসের জন্য লিখতে নিষেধ করছেন? টাকা পয়সার জন্য লিখতে নিষেধ করছেন। টাকা পয়সা, টাকা পয়সা, টাকা পয়সা। এই এখানে ধর্ম দেওয়া কেন? হাই হাই, এই ধর্ম অ্যান্সার হবে না, ধর্ম অ্যান্সার হবে না। কিসের জন্য লিখতে নিষেধ করছেন, তাই না? এটাই তো প্রশ্ন করছে। অর্থ হবে, অর্থ হবে। টাকা পয়সার জন্য লিখতে নিষেধ করছেন, এটা হবে অ্যান্সার। না ধর্ম অ্যান্সার হবে না, হবে না, এটা দেখো না। ঠিক আছে, এটা দেখো না, এটা কোনোভাবেই দেখা যাবে না, এটা তো হবেই না অ্যান্সার কোনোভাবে। ওকে, বঙ্কিমচন্দ্র যাত্রাওয়ালাদের কেমন ব্যবসায়ী বলে অভিহিত করেছেন? এই যে জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু চলে আসছি, সবাই রেডি তো? জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের এই যে এমসি গুলো প্র্যাকটিস করালাম এবং এই যে জ্ঞানমূলক প্রশ্ন, এর বাইরে তোমাদের আর কোনো কিছু পড়তে হবে না এই টপিক থেকে ইনশাল্লাহ। যদি প্রশ্ন আসে পরীক্ষা, যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ এই স্লাইডটা খালি দেখা যাবে, আর কিচ্ছু না। পরীক্ষা যাওয়ার আগে আমাদের যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো তোমরা পিডিএফ গুলো সেভ করে রাখবা নিজের মোবাইলে, সেইগুলা খালি একবার স্ক্রল করে দেখা যাবা, এমসি গুলো প্র্যাকটিস করবা, জ্ঞানমূলক অনুধাবনমূলক পড়ে যাবা, পরীক্ষায় বৈশাখ খালি লিখবা, খালি লিখবা। ঠিক আছে, পারবা না? পারবা কিনা বলো? ওটা ভুল করে ডি দিয়ে ফেলছি। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। লগ্ন, ওকে। চাইনিজ নাম তুমি বলছো 21-এর ক, রিয়েক্ট রোজা বলছো 21। ওকে ঠিক আছে, তাহলে বঙ্কিমচন্দ্র যাত্রাওয়ালাদের নিজ ব্যবসায়ী বলে অভিহিত করেছেন, এগুলো কিন্তু পড়ে যাবা। হ্যাঁ, এগুলা হচ্ছে আমি লিখে দিছি, পিডিএফে দিয়ে দিছি, এগুলা পড়ে যাবা। কোন প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না? যে প্রবন্ধ অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থসাধন যার উদ্দেশ্যে, সে প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না। ওকে, আমরা কোন প্যানটা ইউজ করতেছি এটা তো সমস্যা। ওকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য হলো সত্য ও ধর্ম। লেখকের মতো সত্য ও ধর্ম ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে লেখনী ধারণ কি? এখন অন্য কোন উদ্দেশ্যে লেখনী ধারণ করা মহাপাপ। এটা কিন্তু আমরা এমসিকিউতে পড়ছি, তাই না? যে সত্য এবং ধর্ম ব্যতীত যদি আমরা লেখালেখি করি সেটা হবে কি? মহাপাপ। ওকে জি ভাই, মানিক মা বলছে জি ভাই। ওকে,
খালি এটা পড়ে যাবা আর লিখবা, খালি ধুমায় লিখবা, কি আছে জীবনে মিয়া। ওকে, বঙ্কিমচন্দ্র লেখার পর হঠাৎ না ছাপিয়ে কি করতে বলেছেন? কিছুকাল ফেলে রেখে সংশোধন করতে বলেছেন, তাই না? 2-1 বছর ফেলে রেখে সেটা কি করতে হবে? সংশোধন করতে হবে। রচনাকে কিছুকাল ফেলে রাখার নিয়ম রক্ষাটি কাদের পক্ষে ঘটা সম্ভব নয়? যারা সাময়িক সাহিত্য রচনাকারী, অর্থাৎ মনে করো সাময়িক সাহিত্য মানে কি, মানে মনে করো আমার এখন ভালো লাগছে একটা লেখা লিখছি, এরপর মনে করো আর ভালো লাগছে না, আর লেখা লিখছি না, হঠাৎ করে আবার হারাই গেলাম, এটা হচ্ছে সাময়িক সাহিত্য রচনাকারী। মানে ভালো লাগছে লিখছি, এরপরে আর আমার কোনো খোঁজ খবর নাই, মার্কেটে আর আমার কোনো বই নাই, এটা হচ্ছে কি সাময়িক সাহিত্য রচনাকারী। তোমার নাম হচ্ছে আফরিন সুলতানা ইভা। ওকে, থ্যাংক ইউ ইভা, কনগ্রেচুলেশন টু ইউ, তুমি হচ্ছে গত পরীক্ষায় ফার্স্ট হয়েছিলা, আমি দেখেছি রেজাল্ট, থ্যাংক ইউ। ওকে, প্রবন্ধের মধ্যে কোন ধরনের সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর? সেটা হচ্ছে লেখকের পক্ষে সাময়িক সাহিত্য অবনতিকর, তাই না? যারা হচ্ছে সাময়িকভাবে লিখবে, যে বিষয়ে যাহার অধিকার নাই সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য, এই নিয়মটি কোন সাহিত্যে রক্ষিত হয়? যে বিষয়ে যাহার অধিকার নাই সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য, এই নিয়মটি সাময়িক সাহিত্যে রক্ষিত হয় না। রচনার বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের পক্ষে কেমন? অতিশয় বিরক্তিকর, অর্থাৎ যখন বিদ্যা প্রকাশের চেষ্টা করবে তখন কেমন লাগবে পাঠকের? অনেক বিরক্তিকর লাগবে, ধরো কি খালি এত ভালো ভালো কথা লাগছে, মানে ভালো কথা বলতে কি, তোমার যখন বেশি নীতি নৈতিক কথা যখন বেশি আসবে তখন কিন্তু ভালো লাগবে না। এই যে আমি যদি তোমার এখন বলি যে এই পড়ালেখা করো, এই তুমি কি করতেছো, তোমার 2 দিন পরে এই দিন পড়ালেখা করো না কেন, এই তাদের পড়তে বসো, এগুলো তোমার ভালো লাগবে? কি বলে ক্লাসের মধ্যে। তোমার যদি আমি একটু মজা দেই, তোমার যদি একটু হাসাই, তুমি বলবো আরে ভাই তো অনেক জোস, তাই না? ব্যাপারটা এমন হয়ে গেছে আর কি, কিছু করার নাই। মানে ভালো কথা বললে এখন আর কারো ভালো লাগে না, মনে হয় যে অনেক তিতা লাগতেছে। বাট তোমার যদি আমি একটু হাসাইতে পারতাম, তোমার যদি মজা দিতে পারতাম, তখন বলতে কি আরে ভাই তো অনেক জোস, অনেক জোস পড়াইতেছে কিনা সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে কি ভাই অনেক হাসাইতেছে, হ্যাঁ অনেক হাসির কথা হইতেছে, এটা হচ্ছে ম্যাটার, এটাই ম্যাটার করে। এটাতে মনে করে যে তোমরা অনেক ভালো। আর আমি যদি তোমার ভালো কথা বলি, এই যে পড়াইতেছি, আমি জানি যে ভালো লাগবে না, বেশি মানুষের ভালো লাগবে না, হ্যাঁ ভালো লাগবে না, খুব কয়েকজন থাকবে ক্লাসের মধ্যে, মানে ভালো ভালো জিনিস পড়ালে ভালো লাগবে না। এই যে খালি পড়াইতেছি, কোনো কথাবার্তা বলতেছে উল্টা পাল্টা, হাসাইতেছি, তোমাদের হাসাইতেছি না, এই জন্য ভালো লাগবে না। তোমার যদি উল্টা পাল্টা কথা বলতে অনেক হাসিতাম, তো তুমি তো আরে ভাই তো জোস, তাই না? এরকম হয়ে গেছে ঘটনা। ওকে, ভালো কথা বললে সবার বিরক্তিকর লাগে। লেখকের ভান্ডারে কোন সামগ্রী থাকলে প্রয়োজন মতো আপনি এসে যায়? লেখকের ভান্ডারে অলংকার বা ব্যঙ্গ সামগ্রী থাকলে সেটা প্রয়োজন মতো এমনি আসা যায়, সেটা আর প্রকাশ করা লাগে না। স্যার একদম ঠিক কইছেন, হ্যাঁ আমি জানি। ওকে, সহমত স্যার, জ্ঞান দিবেন না, হ্যাঁ জ্ঞান দিবেন না, এরকম হয়ে গেছে কি ঘটনা। যাই হোক, এখন আর কিছু করার নাই। বাট যারা হচ্ছে এরকম মনে করো যে, আমি একটা কথা বলি, সিরিয়াস কথাই বলি, মনে করো যারা এরকম মনে করো হাসাহাসির মধ্যে পড়ে, হ্যাঁ অনেক বেশি হাসতেছি, অনেক বেশি দুষ্টামি করতেছি, ভালো লাগতেছে, স্যার হাসাইতেছে, দুষ্টামি করতেছে, এটা করতেছি সেটা করতেছি, তাদের আসলে কখনো তেমন পড়ালেখা হয় না, তাদের তেমন ভালো পড়ালেখা হয় না। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলবো যে তাদের কখনো ভালো পড়ালেখা হয় না। পড়ালেখা জিনিসটাই অনেক কষ্টকর, তুমি বিশ্বাস করো আর না করো, পড়ালেখা জিনিসটা অনেক কষ্টকর, অনেক কষ্টকর। এটা কষ্ট করেই করতে হবে। তোমার যদি মনে হয় যে না একটা শর্টকাট টেকনিক দিয়ে একটা পড়ে ফেলবো, 1 লাইন পড়ে ফেলবো, এখন আর শর্টকাটের দিন নাই। আর তুমি যদি শর্টকাট দিয়ে পড়তে চাও, তুমি যখন পরীক্ষা হলে বসবা তখন দেখবা যে তোমার মাথায় এত বেশি শর্টকাট, এত বেশি শর্টকাট, যে কোনটার শর্টকাট যে কোনটা এটা তোমার শিখতে আবার শর্টকাট শেখা লাগবে, ঠিক আছে? কোনটার টেকনিক কোনটা এটা বের করতে আবার তোমার টেকনিক পড়া লাগবে, তখন তোমার মাথা দেখবা যে নাট বল্টু সব ঢিলা হয়ে যাবে। তো টেকনিক দিয়ে, শর্টকাট দিয়ে এটা আসলে পড়ালেখা হয় না। এটা তো তোমার মাথায় সাময়িকভাবে অনেক বেশি ভালো লাগবে, সাময়িকভাবে ভালো লাগবে, বাট দীর্ঘস্থায়ী এটা তোমার কখনো ফলপ্রসূ হবে না। ওকে, এরপর আমরা যাই। তো এই যে অনুধাবনমূলক প্রশ্নগুলো, এগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিবা, হ্যাঁ এগুলো তোমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে, তোমরা এখানে দেখে নিবা, এগুলো একটু দেখে নিবা, এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? আমি হচ্ছে পরবর্তী টপিকে চলে যাই। আমরা এখন চলে আসছি বিদ্রোহী কবিতায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা, সবকিছু নিয়েই পড়ালেখা, হ্যাঁ তোমার কষ্ট লাগবে, পড়ালেখা করতে কষ্ট লাগবে, সেটা নিয়েই পড়ালেখা আগে যেতে হবে। বিদ্রোহী কবিতার লেখা অগ্নিবীণা। অগ্নিবীণা তো বিদ্রোহী কবিতা দেখো না অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি তোমার কি বলে এটাই, অনেক বেশি দুর্দম একটা কবিতা, বা অনেক বেশি মারাত্মক লেভেলের একটা কবিতা। তো মারাত্মক লেভেলের একটা কবিতা মানে কি, আমরা বলি না এই যে মামা দেখ আগুন আগুন, হ্যাঁ আমরা বলি না আগুন আগুন, তো মারাত্মক মানে কি আগুন আগুন, এইভাবে মনে রাখতে পারো। অগ্নি মানে কি আগুন, তো বিদ্রোহী কবিতা কই থেকে নিয়েছে? আগুন থেকে নিয়েছে, মানে অগ্নিবীণা থেকে নিয়েছে, ঠিক আছে? অগ্নিবীণা থেকে নিয়েছে, জাস্ট এটা টেকনিক, আবার টেকনিকই দিয়ে দিলাম তোমাদের, বললাম টেকনিক পড়া যাবে না, আবার টেকনিক দিলাম। যাই হোক,
এই যে অগ্নিবীণা কাব্য থেকে নেওয়া, এটা হচ্ছে কবির প্রথম কাব্যগ্রন্থ, এটা মনে রাখতে পারো যে আগুন, এটাই হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। বিদ্রোহ কবিতাটি প্রকাশিত হয় বিজলি পত্রিকায়। তাহলে আগুন এবং বিজলিটা মোটামুটি একটা মিল আছে না? দেখো বিজলি পত্রিকা, বিজলি ঠাডা, ঠাডা মানে তো বিজলি, তাই না? বিজলি পত্রিকায় হয়। ওকে, পিডিএফ তো দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব। এই পত্রিকায় ছিল, এটা ছিল একটা সাপ্তাহিক পত্রিকা, অর্থাৎ সপ্তাহে একটা বের হইতো পত্রিকা, ঠিক আছে? প্রতি সপ্তাহে একটা পত্রিকা বের হইতো। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী। আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো একটু দেখে নিবা, হ্যাঁ? ওকে, কবিতার খুঁটিনাটি দেখো। নটরাজকে, নটরাজ হচ্ছে প্রলয় সৃষ্টিকারী দেবতা শিব, অর্থাৎ নটরাজকে, নটরাজ হচ্ছে শিবের নাম। এখানে নটরাজের প্রসঙ্গে এসেছে বিদ্রোহী কবির বিধ্বংসী রূপ বোঝাতে। কবির বিদ্রোহী সত্তা আবদ্ধ নয় জাগতিক কোনো বন্ধন বা নিয়ম কানুন শৃঙ্খলের বেড়া জালে। কবি মানেন না অসাম্য সৃষ্টিকারী আইন। কবি কি মানে না? কবি কোনো অসাম্য সৃষ্টিকারী আইন মানে না। অন্যায়ের বিরুদ্ধে তিনি টর্পেডো বা ভাসমান মাইনের মতো। তাহলে কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে কেমন? টর্পেডো বা ভাসমান মাইনের মতো থাকে। দুর্যোটিকে, দুর্যোটি হলো জটাধারী শিবের অপর নাম। তাহলে দুর্যোটিকে, দুর্যোটি হচ্ছে শিবের অপর নাম। কবিতায় উপমাটি ব্যবহার হয়েছে কবির বিদ্রোহী সত্তাকে বোঝাতে, ঠিক আছে? অর্থাৎ বলে না যে আমি দুর্যোটি জ্বর, এলুকেশে জ্বর, অকাল বৈশাখীর, ওকে, এরকম যে লাইনটা আছে। ওকে, কবি বিদ্রোহী সত্তা ঝড় তুলে অকাল বৈশাখীর মতো। এখানে বৈশাখীর বড় কবির ক্ষিপ্রতার বা ক্ষিপ্রতার প্রতীক। কবি নিজেকে অভিহিত করেছেন বিদ্রোহী বলে এবং বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র হিসাবে। তাহলে কবি নিজেকে কি হিসাবে অভিহিত করেছেন, কি হিসাবে চিহ্নিত করেছেন? বিদ্রোহী বলে নিজেকে চিহ্নিত করেছেন এবং বিশ্ববিধাতার পুত্র, বিদ্রোহী পুত্র হিসাবে তাকে কিন্তু তিনি চিহ্নিত করেছেন। এটা একটু দেখবা। ওকে, কবির দৃষ্টি তিনি সৃষ্টি ধ্বংস লোকালয় বা শ্মশান অবসান বা নিশা বসানো তিনি। ওকে, বিদ্রোহী কবির এক হাতে শুভাপাই বাঁকা বাঁশরি, অন্য হাতে রণতুর্য, রণতুর্য হবে, এটা রণতুর্য হবে। বাঁকা বাঁশের বাঁশরি, বাঁকা বাঁশের বাঁশরি দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় প্রেম। অর্থাৎ দেখো না তুমি যে কৃষ্ণ এবং রাধার যে প্রেম, সেই কৃষ্ণ যখন বাঁশের বাঁশরি বাজায় তখন রাধা আর ঘরে থাকতে পারে না, ঠিক আছে? রাধা কিন্তু থাকতে পারে না, রাধা কিন্তু বের হয়ে যায়। রাধা বের হয়ে কৃষ্ণ টানে চলে যায়, বলে কি কে বা শোনালো শ্যাম নাম। তাহলে এভাবে যখন সে বের হয়ে যায়, টর্পেডো হচ্ছে মাইন, টর্পেডো হচ্ছে মাইন, ভাসমান মাইন। ওকে, তাহলে এই বাঁকা বাঁশের বাঁশরি দিয়ে একদিকে যেমন তার প্রেমের সত্তাকে বোঝাচ্ছে, আরেক দিকে কি বোঝাচ্ছে? রণতুর্য। রণতুর্য মানে কি? রণ মানে হচ্ছে যুদ্ধ, আর তুর্য মানে হচ্ছে অস্ত্র, অর্থাৎ রণতুর্য মানে কি? যুদ্ধাস্ত্র। অর্থাৎ এক পাশে যেমন তাকে বোঝাচ্ছে যুদ্ধাস্ত্র, আরেক পাশে তাকে দিয়ে কি বোঝাচ্ছে? প্রেম ভালোবাসা, এটার ইঙ্গিত দিচ্ছে যে অর্থাৎ তিনি চাইলে একদিকে যেমন প্রেম ভালোবাসা দিয়ে মানুষকে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারেন, অপর পাশে এই যুদ্ধের মাধ্যমে, যুদ্ধের অস্ত্রের মাধ্যমে সবকিছু একদম নিক্ষত্র করে, সবকিছু একদম কেটে ফানা ফানা করে সব যে অন্যায় আচরণ আছে সেগুলা কি করতে পারেন? তিনি মুছে দিতে পারেন। এখানে বাঁশের বাঁশরি প্রেম ও সাম্যের ইঙ্গিতবাহী। কবি কুর্নিশ করেন কেবল আপনাকে। এটা পরীক্ষায় আসতে পারে যে কাকে কুর্নিশ করেন? আপনাকে বা নিজেকে কুর্নিশ করেন, অন্য কাউকে নয়। তার বিধ্বংসী রূপ ফেরেশতা ইসরাফিলের সিংহার মতো, পিনাক পানি শিবের ত্রিশূলের মতো, দাবানলের দাহের মতো, পরশুরামের খেপা দুর্বাসা বা চেঙ্গিস খানের মতোই বিধ্বংসী। তার এই বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই যে কবি নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কিসের বিরুদ্ধে? কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কিসের বিরুদ্ধে বলতো? কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। বঞ্চিত ও আর্তমানবতার পক্ষে। যারা বঞ্চিত, যারা সমাজে বঞ্চিত হচ্ছে, যাদের অধিকার পাচ্ছে না, তাদের বিরুদ্ধে, তাদের হচ্ছে কি? পক্ষে। এবং শান্তির লক্ষ্যে, শান্তির লক্ষ্যে তার বিদ্রোহ। বিধবার বুকে তিনি ক্রন্দন শ্বাস, এটা কিন্তু পরীক্ষায় খুবই 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 গুরুত্বপূর্ণ। কবি কার বুকের ক্রন্দন শ্বাস? বিধবার বুকের ক্রন্দন শ্বাস। পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে, ফিউচারেও আসবে এটা। হুতাশী হা হুতাশ, সঞ্চিত ব্যথা তিনি গৃহহারা পথবাসী পথিকের, অর্থাৎ পথিকের তিনি কি? সঞ্চিত ব্যথা। ওকে, কবি শান্ত হবেন কখন? যেদিন অত্যাচারী ধ্বংস হবে, উৎপাত বন্ধ হয়ে যাবে, রণক্লান্ত হবেন তিনি, ঠিক আছে? ওকে, এটা একটু দেখবা। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? বলো বলো, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? আবার আমরা একটু এমসিকিউ চলে আসলাম। বলো, 1 নাম্বার দিয়ে বলো কত হবে। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন বলো। মরিয়ম ইসলাম বলছে 1 সি, 1899 সালে। কাজী নজরুল ইসলাম তোমার হচ্ছে বর্তমানে কোথায়? পশ্চিমবঙ্গ, বর্তমান পশ্চিমবঙ্গ, তাই না? পশ্চিমবঙ্গের আসানসোলের
আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন 1899 সালে এবং মারা যান 1976 সালে, তাই না? জন্মগ্রহণ করেন 1899 সালে এবং মারা যান কত সালে? 1976 সালে। এই 1976 সালে শুধু যে কাজী নজরুল ইসলাম মারা গেছে তা কিন্তু না, আরেকজন কিন্তু মারা গেছে। 1976 সালে কে মারা গেছে বলতে পারবা? 1976 সালে আরো একজন কবি মারা গেছে, ওনার নাম কি বলো? এটা হচ্ছে প্রশ্ন। 1976 সালে আরো একজন কবি মারা গেছে, ওনার নাম কি? ওকে, দেখো আরোহী বিনতে ও কিন্তু অনেকক্ষণ পরে ওর ফ্রেন্ডদের হাইলাইট করে দিয়েছে, থ্যাংক ইউ। মেহরিমা বলছে একের ক 1861। মায়ের দিব ধরে, এটা কি রবীন্দ্রনাথ না নজরুল? 1861 কেন হবে? প্রশ্ন দেখো ভালো করে, এরপর অ্যান্সার দাও। মারুফা একের সি, চৈতি সরকার একের ক। একটা মায়ের দিব তোমাদের সবটির ধরে, তোমাদেরকে পদ্মা নদী থেকে ফেলে দেওয়া উচিত। মর্জিনা আফরোজ বলছে একের গ। আচ্ছা, 1976 সালে আরো একজন কবি মারা যায়, তিনি কে? তিনি হচ্ছে আমাদের জীবনানন্দ দাশ, তাই না? ওকে, আরো একজন মারা যায়, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ওকে, কাজী নজরুল ইসলাম প্রথম কাব্যগ্রন্থ কোনটা? দেখি এটা পারো কিনা বলো তো। প্রথম কাব্যগ্রন্থ কোনটা? প্রথম কাব্যগ্রন্থ কোনটা? বিশ্বেরবাসী, অগ্নিবীণা, সাম্যবাদী, চক্রবাক, কোনটা হবে অ্যান্সার বলো তো? প্রথম কাব্যগ্রন্থ কোনটা? প্রথম কাব্যগ্রন্থ কোনটা বলো? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? 2 নাম্বার বলো কি হবে? দুই নাম্বার বলো তো কি হবে? ওকে, 2-এর উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। মরিয়ম 2-এর বি, মর্জিনা 2-এর খ, মেহরিমা বিন্দু 2-এর খ, তাওহিদ 2-এর ক। 2-এর ক কেন হবে তাওহিদ? একটু আগে তো বললাম যে এটা হচ্ছে কি অগ্নিবীণা। প্রথম কাব্যগ্রন্থ কোনটা? অগ্নিবীণা। অগ্নিবীণা, অগ্নিবীণা, এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে ওই যে আমাদের বিদ্রোহী কবিতার না হয়েছে। বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বিজলি, নবযুগ, লাঙ্গল নাকি ধূমকেতু? কোনটা হবে বলতো? বিজলি, নবযুগ, লাঙ্গল নাকি ধূমকেতু? আচ্ছা, এই যে নবযুগ, লাঙ্গল, ধূমকেতু, এই 3টা পত্রিকায় হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা। কাজী নজরুল, সংক্ষেপে লিখে ফেললাম, কাজী নজরুল সম্পাদিত পত্রিকা। এই 3টা পত্রিকায় কাজী নজরুল ইসলাম সম্পাদনা করতেন, তিনি ছিলেন সম্পাদক। মানে সম্পাদক মানে কবিতার যে মেইন থাকে ওনাকে বলে সম্পাদক, ঠিক আছে? এই 3টা পত্রিকায় কাজী নজরুল ইসলাম সম্পাদনা করতেন। কিন্তু বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয় কোথায়? বিদ্রোহী পত্রিকাটা প্রকাশিত হয় এই যে বিজলি পত্রিকায়। বিজলি, বিজলি, বিজলি। ও জসিমউদ্দিন, আমি কি ভুলে জীবনানন্দ দাশ বলে ফেলছি নাকি? সরি, জসিমউদ্দিন, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত, হ্যাঁ ওকে। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? এলোমেলো ক্যাশ, মহাপ্রলয়, আইন নাকি নটরাজের নৃত্যের? বিদ্রোহী কবিতায় প্রথম প্রকাশিত 4 নাম্বার বলো কি হবে? 4-এর উত্তর বলো, 4-এর উত্তর বলো। ওকে, 3-এর উত্তর দিচ্ছ তোমরা, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু এখন 4 নম্বরের অ্যান্সারটা করে দাও দ্রুত। 4-এর অ্যান্সারটা বলো কি হবে? চারের বি, মরিয়ম বলছে 4-এর বি, চৈতি বলছে 4-এর ডি। অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করেছেন কিসের? এলোক এসে ঝড়, এলোক এসে ঝড় অকাল বৈশাখীর, এলোক এসে ঝড় অকাল বৈশাখীর। ওকে, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। দলে যাই, দলে যায় মানে কি? দলে যায় মানে হচ্ছে পা মারিয়ে যায়, তাই না? দলে যায় মানে হচ্ছে কি? পা মারিয়ে যাওয়া। একটু মনে রাখো শব্দের অর্থটা, পা মারিয়ে যাওয়া। দলে যায় মানে হচ্ছে কি? পা মারিয়ে যায় যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এই পংক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে? কবির কোনো পরোয়া নেই, কবি নির্ভর, কবি নির্দ্বান্দিক নাকি কবি মুক্ত? কি হবে বলো? 5 নাম্বার। ওকে, কত নাম্বার অ্যান্সার দিচ্ছ একটু বলে দিও, হ্যাঁ আগে। সৃষ্টি রয় বলছে 4-এর খ। ওকে, চাইনিজ আপু বলছে 4-এর ক, মানিক মিয়া বলছে 4-এর ক। ওকে, 5 নাম্বার কি হবে? 5 নাম্বার বলো, 5 নাম্বার দ্রুত। ওকে, 5-এর ক, চৈতি সরকার বলছে 5-এর ক, মরিয়ম 5-এর ক। ওকে, তাহলে কি হবে? কবির কোনো পরোয়া নেই, কবির কোনো পরোয়া নেই।
পরোয়া নেই। ওকে, বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? অরফিয়াস, নটরাজ, ইসরাফিল, চেঙ্গিস। ঐতিহাসিক চরিত্র কোনটা বলো? ঐতিহাসিক চরিত্র, ঐতিহাসিক চরিত্র মানে কি? মানে যেটা হচ্ছে ইতিহাস আশ্রিত চরিত্র। এই যে দেখো নটরাজ, এটা কি ইতিহাস আশ্রিত চরিত্র? না, এটা কিন্তু একজন তোমার শিব, তাই না? তো উনি কিন্তু ইতিহাস আশ্রিত চরিত্র না। ইসরাফিল উনি কি? উনি হচ্ছে আমাদের একজন ফেরেশতা, তো উনি হচ্ছে আমাদের ঐতিহাসিক চরিত্র না। তারপর হচ্ছে কি অরফিয়াস, গ্রিক পুরাণের ওনার কথা আছে অরফিয়াস, উনিও আমাদের কি না, ঐতিহাসিক চরিত্র না। তাহলে চেঙ্গিস হচ্ছে কি আমাদের ঐতিহাসিক চরিত্র, তাই না? সবাই ডি নাম্বার। ওকে, থ্যাংক ইউ, সবাই বলে ফেলছে, থ্যাংক ইউ। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুতো হিসেবে পরিচয় দিয়েছেন? কার সুতো, এখানে সুতো মানে কি? সুতো মানে হচ্ছে পুত্র, ঠিক আছে? কার পুত্র হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন? সুতো শব্দের অর্থ পুত্র। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার পুত্র হিসেবে পরিচয় দিয়েছেন? দুর্বাসা, বিশ্বামিত্র, ইন্দ্রাণী নাকি পরশুরাম? কি হবে 7 নাম্বার বলো? যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, তোমাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে তোমরা ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দাও, ঠিক আছে? ক্লাসটা একটু শেয়ার করে দাও যাতে তোমাদের পরবর্তীতে খুঁজে পেতেও, ক্লাসটা খুঁজে পেতেও আবার সুবিধা হয়। তাহলে তুমি সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে, আবার তোমার কষ্ট হবে না, ঠিক আছে? ওকে, মর্জিনা আফরোজ বলছে 7-এর খ, চৈতি সরকার বলছে 7-এর ক। কার সুতো? 7-এর খ, 7-এর ক। দেখি কে আগে উত্তর দিতে পারে, সঠিক উত্তর কে দিতে পারে বলো? হায়দার বইয়া 7-এর সি, আবিদ হোসেন 7-এর সি, মারুফা 7-এর সি। ওকে, থ্যাংক ইউ। মরিয়ম 7-এর সি। ওকে, তাহলে অ্যান্সার কি? ইন্দ্রাণী সুতো, ইন্দ্রাণী সুতো, ঠিক আছে? ইন্দ্রাণী সুতো। এটার অ্যান্সারটা ভুল দেওয়া আছে, বাট তোমরা একটু দেখে নিবা। এটা বিশ্বামিত্র হবে না, হ্যাঁ, এখানে বিশ্বামিত্র লেখা আছে, এটা বিশ্বামিত্র হবে না, এটা হবে কি? অ্যান্সার হবে ইন্দ্রাণী সুতো। চির উন্নত মম শির কথাটি কিসের পরিচায়ক? হিমালয়ের মতো দৃঢ়তা, আত্মদম্ভ প্রকাশ, মাথা উঁচু করে থাকার, নাকি অন্যায়ের সামনে মাথা নত না করার? চির উন্নত মম শির, বিশ্ব ছাড়ায় উঠিয়াছে একা, বিশ্ববিদাত্রীর। ঠিক আছে, বলো কি হবে? হ্যাঁ, শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে দাও, তো শেয়ার করে দাও। এই বেটা আবিদ হাইলাইট এমনি করে না, হাইলাইট করে কিভাবে দেখো? হাইলাইট করে কিভাবে? হাইলাইট করে কিভাবে? যে এট দ্য রেট আছে না, এট দ্য রেট লেখো, এট দ্য রেট লেখে তারপর হাইলাইট লেখো, ঠিক আছে? এট দ্য রেট লেখো তারপর হাইলাইট লেখো, এইভাবে লেখো হাইলাইট, এভাবে লেখো হাইলাইট। হ্যাঁ, তাহলে চির উন্নত মম শির কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? চির উন্নত মম শির দ্বারা বুঝেছে অন্যায়ের সামনে মাথা নত না করার। 4 নাম্বার, তাই না? ওকে। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? নিজেকে, মাতৃভূমিকে, ঈশ্বরকে নাকি মাতা পিতাকে? কাকে কুর্নিশ করেন বলো? বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? ওকে, যারা যারা উত্তর দিতেছো থ্যাংক ইউ। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন বলো? বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? ওকে, মানিক মিয়া ওর ফ্রেন্ডদের মেনশন করে দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ ভাই। এই আবিদ হোসেন খালি কনফিউজ দিয়ে থাকে, হ্যাঁ? পড়ালেখা করো না? পড়ালেখা করতে হবে, তুমি এইচএস 26। আবিদ হোসেন তুমি এইচএস 26 না? পড়ালেখা করো না কেন? ওকে, তাহলে নিজেকে কুর্নিশ করছেন, নিজেকে 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 কুর্নিশ করছেন। ওকে, রিয়াক্টর রোজা হাইলাইট করে দিতে থ্যাংক ইউ। নিচের কোন চরণটিতে বিদ্রোহী কবিতার মূল ভাব প্রকাশিত হয়েছে? বিদ্রোহী কবিতার মূল ভাব প্রকাশিত হয়েছে কোনটিতে? আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। কোনটিতে বিদ্রোহী কবিতার মূল ভাব প্রকাশিত হয়েছে? মূল ভাব আছে কোনটাতে? একটা লাইন, যেই লাইনের মধ্যে পুরা কবিতাটাকে সে ইন্ডিকেট করছে, কোন লাইনের মাধ্যমে হইতে পারে? কোন লাইনে হইতে পারে? ওকে, মরিয়ম ইসলাম ওর ফ্রেন্ডদের মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ। যারা যারা ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিবা সবার নাম কিন্তু আমি হাইলাইট করে দিব, ঠিক আছে? এই তোমরা যে হাইলাইট করতেছো এরকম আমি হাইলাইট করে দিব, থ্যাংক ইউ মরিয়ম।
ওকে, তাহলে 10-4 মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য। ওকে, থ্যাংক ইউ। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য চরণটি কি প্রকাশ পেয়েছে বলতো? এই যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় কি? প্রেম। এই যে জায়গাটা, এটা দ্বারা কি বোঝায়? প্রেম। আর অন্য হাতে রণতুর্য, রণতুর্য মানে কি? যুদ্ধাস্ত্র। রণতুর্য মানে হচ্ছে যুদ্ধ। তাহলে প্রেম এবং কি বোঝাবে? যুদ্ধ, তাই না? প্রেম এবং যুদ্ধ, প্রেম এবং যুদ্ধ। ওকে, এখানে দ্রুহ দেওয়া আছে, যদিও দ্রোহ মানে হচ্ছে কি? বিদ্বেষ বা যুদ্ধ, একই কথা, সমস্যা নেই। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এ চরণদ্বয়ের কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? একাকিত্ব, অসহায়ত্ব, সংগ্রাম তৎপরতা নাকি অহংকার? কোনটা হবে বলতো? একাকিত্ব তো হবেই না, অসহায়ত্ব হওয়ার কথা না, তাই না? তাহলে অ্যান্সার হবে এই দুইটা থেকে যে কোনো একটা। কোনটা হবে? আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া কাহারে করি না কুর্নিশ। এই চরণদ্বয়ের কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? আবির হোসেন, থ্যাংক ইউ মেনশন করে দেওয়ার জন্য। 9 ক হবে, এটা দেখি তো। হ্যাঁ, 9 কই তো অ্যান্সার। হ্যাঁ, 9 তো কই বললাম। কি হবে তাহলে? অহংকার। হ্যাঁ, নিচের কোন চরিত্রটি অন্যদের থেকে ভিন্ন? দুর্যটি, পিনাকপানি, ধর্মরাজ, রুদ্র। অন্যদের থেকে ভিন্ন কোনটা? অন্যদের থেকে ভিন্ন, অন্যদের থেকে ভিন্ন কোনটা? নিচের কোন চরিত্রটি অন্যদের থেকে ভিন্ন? দুর্যটি, পিনাকপানি, ধর্মরাজ নাকি রুদ্র? কি হবে বলতো? এটা হবে ধর্মরাজ। ওকে, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? পরশুরামের দণ্ড, তাই না? কিসের দণ্ড? পরশুরাম নাকি ইসরাফিল বলো? ধর্মরাজ হবে না, পিনাকপানি হবে না। পিনাকপানির দম্র ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। ওকে, বললো কি হবে? তোমাদের যদি স্লো আসে তাহলে তোমরা কি করবা? ক্লাস থেকে এই যে ব্যাক যাবা, ব্যাক যে এই যে পেজটা একবার রিফ্রেশ দিবা, রিফ্রেশ দেওয়ার পর আবার ক্লাসে ঢুকবা, দেখবা যে তোমরা অনেক ফাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে তোমাদের একটা নিয়ম দেখাই দিলাম। ওকে, 14 ক কার দণ্ড? কার দণ্ড? ধর্মরাজ, ধর্মরাজের দণ্ড, ধর্মরাজের দণ্ড। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? বিশ্বামিত্র শিষ্য, তাই না? কার শিষ্য? কবি নজরুল ইসলাম কার শিষ্য? বিশ্বামিত্রের শিষ্য, বিশ্বামিত্রের শিষ্য। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? বিদ্রোহী কবিতায় কবি বিধবার বুকের ক্রন্দন শ্বাস। এই যে বিধবা যারা স্বামী হারা হয়েছে, তাদের যে অন্যায় অত্যাচারের মাধ্যমে মেরে ফেলছে, কবি এটার একটা অবলম্বন হিসেবে বেঁচে থাকতে চান। এই যে বিধাতার বিধবার একমাত্র অবলম্বন হিসেবে বেঁচে থাকতে চান, এজন্য তিনি নিজেকে বিধবার বুকের ক্রন্দন শ্বাস হিসেবে নিজেকে আখ্যায়িত করেছেন। বিদ্রোহী কবিতায় কবি কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যায়? অর্থাৎ নরম। আমি এলুকেশে জ্বর অকাল বৈশাখীর জীবনেও না, এটা তো লাইন করে বুঝাইতেছে। আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার, আমি পথিক কবির গভীর রাগিনী, আমি পরশুরামের কাঠের কুঠার। এই যে পরশুরামের কাঠের কুঠার দিয়ে কি করে? পরশুরামের কাঠের কুঠার দিয়ে এই যে আমাদের যে পৃথিবী আছে, এই পৃথিবীকে কি করে? একবারে কেটে একদম নক্ষত্র মানে নিক্ষত্র করে ফেলে, নিক্ষত্রিয় করে ফেলে। ঠিক আছে, প্রায় 21 বারের মতো হচ্ছে কতবার তোমার হচ্ছে নিক্ষত্র করে ফেলছিল, তাই না? আমি পথিক কবির গভীর রাগিনী, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার। এটা হবে না, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে গ নাম্বার। আমি পথিক কবির গভীর রাগিনী দ্বারা কোমল হৃদয় প্রকাশ পাচ্ছে, তাই না? কোমল কথা বলতেছে। ঘুম চুমো দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম চরণটিতে নজরুলের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? অর্থাৎ ঘুম চুমো দিয়ে মানে কি? ঘুম চুমো দিয়ে মানে হচ্ছে আমি অন্যায়ের প্রতিবাদ করে, অত্যাচারীদের উপর প্রতিবাদ করে পুরা পৃথিবীর দিকে আমি কি করে দেই? শান্ত করে দেই। ঘুম চুমো মানে কি? শান্ত করে দেই। নিখিল বিশ্ব, পুরা বিশ্বকে নিঝুম মানে একটা শান্ত প্রকৃতি করে দেই। শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা, প্রবল দ্রোহের চেতনা, সম্প্রীতি ও সৌহার্দের আহ্বান নাকি প্রচলিত রীতিনীতির বিরোধিতা? কোনটা হবে? শান্তি প্রতিষ্ঠার প্রত্যয়, শান্তি প্রতিষ্ঠা করে, তাই না? বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বাঁশরি হিসেবে উল্লেখ করেছেন? প্রতীক কবির অরফিয়াসের বাঁশরি, ইসরাফিলের বাঁশরি, ইন্দ্রাণী সুতের বাঁশরি। তাহলে কি হবে? ইসরাফিলের তো মহা হুঙ্কার, তাহলে অরফিয়াসের বাঁশরি, তাই না? অরফিয়াসের বাঁশরি।
আমি শ্যামের হাতের বাঁশরি বিদ্রোহী কবিতায় এই পংক্তিটিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে? শ্যামের হাতের বাঁশরি প্রেমিক বিদ্রোহী কঠোর কোমল কি হবে বলতো? প্রেমিক বিদ্রোহী কঠোর কোমল কোনটা হবে? কোনটা হবে বলো? বিশ কোনটা হবে? ওকে, প্রেমিক। তিনি তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে, ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে বিদ্রোহী কবিতায় কার মিল রয়েছে? চেঙ্গিস খান, পিনাক পানির, খেপা দুর্বাসা নাকি নটরাজ? এই যে খেপা দুর্বাসা ওনার মিল আছে। খেপা দুর্বাসা হচ্ছে একজন ঋষি, ঠিক আছে? খেপা দুর্বাসা হচ্ছে উনি ঋষি, উনি কিছু না হইলেই উনি পান থেকে চুন খসলেই কি করে? উনি হচ্ছে অভিশাপ দিয়ে দেয় যে এই তুই বাঁচবি না, তুই মরে যাবি, ঠিক আছে? তিনি কি করে? অভিশাপ দিয়ে দেয়, অভিশাপ দিয়ে দেয়। এজন্য তিনি হচ্ছে খুব রাগী ছিলেন এবং তিনি কে ছিলেন? একজন ঋষি ছিলেন। তাহলে তিথির সাথে কার মিল আছে? খেপা দুর্বাসার মিল আছে। দুইজনে কি ছিল? রাগী ছিল। ওকে, বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান কেন? কেন করতে চান? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, তাই না? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান। নিক্ষত্রিয় মানে হচ্ছে একদম কেটে, মানে তোমার হচ্ছে গাছ কাটে না, এই যে তোমার যে গাছ কাটে, এই যে গাছ কাটার পরে যে একটা জায়গা থাকে না, মানে একদম মাটির নিচে যে এটা তো শেকড়, এখানে যে এটা থাকে। নিক্ষত্রিয় মানে হচ্ছে গাছ কেটে এরকম একটা অবস্থা করে। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষিপ্ত করতে চান? কার কুঠার বলো তো? অরফিয়াসের বাঁশরি, পরশুরামের কাঠের কুঠার। হ্যাঁ, অরফিয়াস দেওয়া কেন আনসার? অ্যান্সার অরফিয়াস হবে না, অরফিয়াস হবে না, অ্যান্সার অরফিয়াস হবে না। হ্যাঁ, অ্যান্সার হবে কি? পরশুরামের কাঠের কুঠার। পরশুরাম, পরশুরামের কুঠার, এর অ্যান্সার হবে পরশুরামের কুঠার। একটু এগুলা একটু ভুলে গেল কেন এটা? বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি? নিপীড়িত মানবতার জন্য তিনি হচ্ছে অশান্ত হয়ে গেছে। নিপীড়িত মানে কি? মানে যারা হচ্ছে পীড়িত হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে তাদের। বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি? নিপীড়িত মানবতার জন্য। ওকে, কার ক্রন্দন রুল আকাশে বাতাসে ধ্বনিবে না? কার? উৎপীড়িতের, যারা উৎপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদের ক্রন্দন রুল। ক্রন্দন মানে কি? কান্না। রুল মানে কি? আওয়াজ। ক্রন্দন মানে কি? কান্না। রোল মানে কি? কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ আর যখন হচ্ছে আমাদের কোথায় শোনা যাবে না? আকাশে বাতাসে শোনা যাবে না, এটাই হচ্ছে কবির কামনা। তাহলে উৎপীড়িতের কান্নার সাউন্ড যখন তিনি শুনবেন না, তখনই মনে করবেন কি পৃথিবী শান্ত। বিদ্রোহী কবিতায় শেষ হয়েছে কোন প্রত্যাশা দিয়ে? অত্যাচারের বিনাশ, ধ্বংসের মধ্যে দিয়ে, অন্যায় শান্তি নাকি অত্যাচারের অবসান? তাহলে কি হবে? অত্যাচারের অবসান, অত্যাচারের অবসান। শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কি? শিখর হিমাদ্রির, হিমালয়ের শিখর, হিমালয়ের শীর্ষ চূড়া, হিমালয়ের পাদদেশ নাকি হিমালয়ের বিস্তার? তাহলে কি হবে? হিমালয়ের শীর্ষ চূড়া। বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? নটরাজ, নটরাজকে বলো। নটরাজ, নটরাজকে মহাদেব, পরশুরাম, বিষ্ণু নাকি বলরাম? মমতা আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। হায়দার বলছো 23। ওকে, তোমরা এখন 23-এ আসবো, বলো 28 নাম্বার কি হবে? বলো 28 নাম্বার অ্যান্সার করে দাও, কি হবে বলো তো? ওকে, নীরা সরকার হাইলাইট করে দিয়েছে, থ্যাংক ইউ। 28-এর ক? নটরাজকে? নটরাজ হচ্ছে মহাদেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুতো শব্দের অর্থ কি বলো? সুতো শব্দের অর্থ কি? এটা বলে ফেলছি। সুতো শব্দের অর্থ কি? 29 নাম্বার বলো। সুতো শব্দের অর্থ কি? 29। সুতো শব্দের অর্থ কি বলো? সুতো শব্দের অর্থ কি? সুতো শব্দের অর্থ কি বলো? দ্রুত দ্রুত অ্যান্সার করো, দ্রুত। 29-এর স্ত্রী। সুতো শব্দের অর্থ হচ্ছে কি? পুত্র, তাই না? সুতো শব্দের অর্থ হচ্ছে পুত্র, পুত্র, পুত্র। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিদ্রোহী কবিতায় প্রণব নাদ বলতে কি বোঝানো হয়েছে? প্রণব নাদ, প্রণব নাদ, প্রণব নাদ বলতে কি বোঝায়? নাদ মানে হচ্ছে কি? সাউন্ড। নাদ মানে হচ্ছে কি? ধ্বনি, ধ্বনি বা সাউন্ড আমরা যেটা বলি আর কি। আর প্রণব, প্রণব মানে হচ্ছে উঙ্কা। তাহলে প্রণব নাদ, প্রণব নাদ দ্বারা কি বোঝাবে? প্রণব নাদ দ্বারা ওঙ্কার সাউন্ড বা ওঙ্কার ধ্বনি বোঝায়, তাই না? ওকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত? যদি তোমাদের এটা সাল লাগবে না, হ্যাঁ। ওকে, 22 মনে রাখবা। ওকে,
বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে। শতবর্ষ পূর্ণ হয়েছে কবে? শতবর্ষ পূর্ণ হয়েছে 2020 সালে। এটাও লাগবে না, এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ না। যেগুলো গুরুত্বপূর্ণ না এগুলো আমি বলে দিব, সমস্যা নেই, জাস্ট একটু দেখে রাখলো আর কি। বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ না বলছে এই কারণে যে তোমাদের এইচএস এর জন্য গুরুত্বপূর্ণ না, আবার যখন তোমরা অ্যাডমিশনে যাবা তখন কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, একটু দেখে রাখবে জন্য। বিদ্রোহী কবিতা রচনা শতবর্ষ পূর্ণ হয়েছে, এটা দেখলাম। বিদ্রোহী কবিতা কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা, আগুনের বীণা, আগুনের বীণা, আগুনের বীণা ফার্স্টে বলে ফেলছে, এটা অনেকবার আসছে। বিদ্রোহী কবিতার মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পদ্ধতিতে? মূল চেতনা, সংসারে করবে নতুন সমাজ, মোরা একটি ফুলকে বাজার বলে যুদ্ধ করি আমার তাহলে কি হবে? সংসার করিব এক নতুন সমাজ, তাই না? ওকে। জাগরে কিষান সপ্ত গেছে কিসের আর ভয় উদ্দীপকটি বিদ্রোহী কবিতার যে ভাব ফুটে উঠেছে, কোন ভাব ফুটে উঠেছে? প্রতিবাদ, সংগ্রাম, প্রতিরোধ, বিদ্রোহ, কি হবে? হ্যাঁ, আইরি তো আবার ব্যান খাইছে ভাই। হ্যাঁ, এমন হতেছে কেন ইদানিং বুঝতেছি না। স্প্যাম হয়ে মনে হয় ইয়া থেকে রিমুভ হয়ে যায় না, ব্যান দিয়ে থেকে। হ্যাঁ, লিমিট শেষ হয়ে গেছে, অবস্থা খারাপ। আচ্ছা, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? 35 নাম্বার বলো তো, বিদ্রোহ। ওকে, তারপর হচ্ছে আমাদের এই যেখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া আছে, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবে। এখানে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, বিধবার বুকের ক্রন্দন শ্বাস, কাদের বঞ্চিত, পথবাসী গৃহহারা বঞ্চিত পথের। তারপর দেখুন যে কাদের মরম বেদনা বলছে, অবমানিতের নরম বেদনা, কেমন রবি, রৌদ্র রৌদ্র রবি, কিসের তানে পাশরি, বাঁশরির তানে পাশরি, কার হাতের বাঁশরি, শ্যামের হাতের বাঁশরি, কি ছাপিয়ে ছুটে যেতে চান, মহাকাশ ছাপিয়ে ছুটে যেতে চান। ঠিক আছে। কার কুঠার, পরশুরামের কাঠের কুঠার, কিসের মাধ্যমে বিশ্ব শান্তি আনবেন, বিশ্বকে নিক্ষিপ্ত করে অর্থাৎ কেটে ফানা ফানা করে, যত অপমানিত অন্যায় অত্যাচারিকারী আছে তাদেরকে মেরে ফানা ফানা করে বিশ্ব কি আনবেন? শান্তি নিয়ে আসবেন। তারপরে কবি কোন আইন মানেন না কেন? এটা তোমার মনে হতে পারে যে কবি আইন মানেন না, তাহলে আমি মানবো কেন? কবি নিজেই তো বলছে কবি আইন মানেন না। এখানে আইন মানেন না বলতে কবির যে মূল আইন, সেই আইন মানেন না যে ঘটনা কিন্তু এটা না। এই আইন মানে না মানে কি? এই আইন মানে না হচ্ছে যারা উৎপীড়িত আছে, যারা অত্যাচারী আছে, তাদের যে আইন, তাদের আইন মানে না। এখানে এই আইন বলছে। তুমি বললো না তাহলে মনে হয় আমি বাংলাদেশ সংবিধান না মানলেও হবে। ঠিক আছে, বাংলাদেশের যে আইন আছে এই আইন না মানলেও হবে। এই আইন কিন্তু সে আইন না। এই আইনটা হচ্ছে কি? এই কবির আইন মানে কি? এই কবির আইন মানে হচ্ছে যে অত্যাচারীর যে আইনগুলো আছে, যেটা করবা এটা করবা না, এটা তিনি মানেন না। ওকে, তোমরা আবার বললো না যে কবি যেহেতু মানে না তাহলে আমরা মানবো না। ওকে, তো এখানে যে জ্ঞান তোমার অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে নিবা। এখান থেকে তোমাদের কমন আসবে ইনশাল্লাহ। এগুলো একটু দেখে নিজে একটু বাসায় ট্রাই করবা, লিখে ট্রাই করবা। ঠিক আছে, এগুলো তোমরা হচ্ছে এইচডব্লিউ দিবা ক্লাসে, লিখে অনুধাবনমূলক প্রশ্নগুলো এখানে তো অ্যান্সার দেওয়া আছে, তাও সমস্যা নাই, এগুলো একটু লিখে তোমরা একটু এইচডব্লিউ দিবা। হ্যাঁ, গ্রুপের মধ্যে পোস্ট করে দিবা। আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপে এখানে পোস্ট করে দিবা, আমি দেখবো। হ্যাঁ, নিজের মতো করে লিখবা, একবার পড়বা, একবার রিডিং পড়বা, রিডিং পরে একবার নিজের মতো লিখবা। দেখে দেখে একদম ফুল হুবু কপি করে দিও না, যে এ টু জেড কপি করে দিও, তাহলে তার লেখা কোনো লাভ নেই। একবার রিডিং পড়বা, রিডিং পরে তুমি কি বুঝছো সেটা হচ্ছে তুমি লিখে এটা পোস্ট দিবা। ঠিক আছে, সবাই ক্লাস দিবা নাকি দিবা না বলো? এইচডব্লিউ কি জমা দিবা নাকি দিবা না? এই বলো তো, লাস্ট একটা কথা বলো যাও। এইচডব্লিউ কি জমা দিবা নাকি দিবা না? কোনটা করবো বলো? যারা বলবা যে দিবা তাদের কিন্তু আমি চেক করবো যে তাদের দিচ্ছে কিনা, পরবর্তী ক্লাসে এসে সবগুলোরে ধরবো আবার। তোমরা যে খুব বেশি ভালো মানুষ আমি কিন্তু জানি, তোমরা যে খুব বেশি ভালো মানুষ আমি কিন্তু জানি। হ্যাঁ, ওকে, তাহলে কেউ যেহেতু কমেন্ট করতেছে না তার মানে কেউ আশা করি দিবে না। মানিক মিয়া বলছে দিব ভাই, থ্যাংক ইউ, তাহলে দেখবো। হ্যাঁ ভাইয়া, পিডিএফ তাড়াতাড়ি দিন, পিডিএফ দিব, সমস্যা নেই, এখনই দিয়ে দিব। ওকে, মানিক মিয়া একজন বলছে খালি দিব, একজনই খালি দিবা। ওকে, তো তুমি একটা কি করো, তুমি একটা এই যে এইচডব্লিউ দিয়েছি, এই যে এইচডব্লিউ যে লেখা, এই এইচডব্লিউ লেখাটার উপর এখানে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনশটটা পোস্ট দিবা। তারপরে এগুলো লিখবা, লিখে তুমি যা লিখছো এগুলো পোস্ট দিয়ে দিবে, একসাথে পোস্ট দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে মানুষ বুঝবে কি যে না এগুলো এটা মনে হয় এইচডব্লিউ ছিল। তাহলে বাকিরাও লিখবে, বাকিরাও লেখার জন্য অনুপ্রেরণা পাবে তোমার থেকে দেখে দেখে, যে না মানিক মিয়া যেহেতু লিখছে তাইলে আমরাও লিখি। হ্যাঁ, ঠিক আছে, তো তাইলে ওকে, তো তোমরা ফেসবুক গ্রুপে এটা লিখে আজকে রাতের মধ্যে জমা দিয়ে দিবা। ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং তোমাদের আগামীকালও ক্লাস আছে দুপুর 3টায়, তোমরা জানো, সেই অনুযায়ী সবাই চলে আসবা। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।